আকাশ রিয়াদকে নিয়ে নিচে এলো আর এসে দেখলো আকাশের আব্বু আম্মু ওনারা বসে আছে। সেজন্য রিয়াদ আর আকাশ ওরা নাস্তা করে আকাশ ওর বাবাকে বললো, আব্বু তুমি অফিসে যাবে না? তোমার না যাওয়ার কথা। কালকে যাব। আর রিয়াদ যখন চলে এসেছে, আমার বদলে না হয় রিয়াদ এখন থেকে অফিসে যাবে? কি বলছিস? দেখ, আমি কিন্তু তোর মতো অত ব্রিলিয়ান্ট না যে একা একা পারবো। আর আমি এসেছি ঘুরতে, কিন্তু তুই কিনা আমাকে ফাঁসিয়ে দিচ্ছিস। দেখ ভাই, আমি এসবের ভিতর নেই। আচ্ছা ঠিক আছে, আমার সাথে তো যেতে মানা নেই। ঠিক আছে, তোর সাথেই যাব। আকাশ এখন চল, আমরা একটু বের হব, তোকে আজ কয়েকটা জায়গায় নিয়ে যাব। আকাশ রিয়াদকে নিয়ে বেরিয়ে পড়ে। প্রথমে ওরা ঢাকার কয়েকটা প্রদর্শনীয় জায়গায় যায়। ওইগুলো দেখতে দেখতে অনেক রাত হয়ে যায়। আকাশ গাড়ি ড্রাইভ করছে আর রিয়াদ বাইরে তাকিয়ে বক বক করছে। এদিকে ওরা বাসায় চলে আসে, রিয়াদ ওর রুমে চলে আসে আর আকাশ ফ্রেশ হয়ে ইরাকে ফোন দেয়। ম্যাডাম কেমন আছেন? ভালোই হয়েছে ফোন দিয়েছিস। কালকে দুপুরের দিকে একবার আমাদের বাড়িতে আসবেন। কেন ম্যাডাম, আপনার তো পরীক্ষা আরো কয়েকদিন পর, তাহলে কাল আসবো কেন? আমার কিছু নোট লাগবে, ওইগুলোর জন্য কলেজে যেতে হবে। তার চেয়ে বরং কি নোট লাগবে নাম বলে দিন, আমি গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, আমি নাম বলতেছি, লিখে রাখেন। ইরা এভাবে নোটগুলোর নাম বলতে থাকলো আর আকাশ সেগুলো লিখে রাখে। ঠিক আছে ম্যাডাম, আমি কাল বিকালে নোটগুলো নিয়ে আসবো বলে ফোন রেখে দিয়ে আকাশ ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামে আর দেখে রিয়াদ আগেই বসে আছে। আজকে কিন্তু অফিসে যাব আর তোকেও যেতে হবে। না, আমি পারবো না। আমি অফিসে যাব, তুই এখানে বসে কি করবি? রিয়াদ, আকাশ তো ঠিকই বলেছে, একা একা কি সময় কাটবে? ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। রিয়াদ উপরে গিয়ে শার্ট প্যান্ট পরে ব্লেজার পরে, হাতে ঘড়ি, চুল স্পাইক করা, একদম হিরোর মতো লাগছে। তবে আমাদের আকাশই বেস্ট। রিয়াদ নিচে নেমে এলো। এসে আকাশ তো অবাক, কিরে এমন ভাবে সেজেছিস, মনে হয় আজ তোর বিয়ে। কেননা আকাশ ওর বাবা মায়ের সামনে কথাটা বলাতে রিয়াদ একটু বেশি লজ্জা পায়। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আরে ভাই, লজ্জা পাওয়া শেষ হলে যাওয়া যাক। চল। আকাশ গাড়ি চালাচ্ছে, কেননা রিয়াদ এখানকার রাস্তাঘাট এখনো চিনে না। এভাবে আকাশ আর রিয়াদ কথা বলতে বলতে অফিসে চলে আসে। এনে এই কার্ডটা রাখ। কার্ড দিয়ে আবার কি করব? আরে তুই আমার কেবিনে যেতে হলে তোকে তো পাসওয়ার্ড লাগবে, আর এই কার্ডটা থাকলে তোকে কেউ কিছু বলবে না, কারণ তুই তো নতুন এসেছিস সেই অফিসে আর তোকে কেউ চিনে না এখন। ও আচ্ছা, কার্ডটা দে, কিন্তু পাসওয়ার্ডটা কি? আমার আর তোর নামটা টাইপ করে দিস। কি? আমার নাম কেন? তোকে যা বলেছি তা কর, আমি একটু আসি। কোথায় যাবি তুই? আমার সাথে একসাথে যাবি না? তোর সাথে গেলে কি হবে, আর তোকে কার্ড আর পাসওয়ার্ড দিতাম। তাই তো, কিন্তু কোথায় যাচ্ছিস তা তো বল মামা, জিজ্ঞেস করলে কি বলবো? আব্বু আসবে না, তুই থাক, আমি গেলাম। আর ম্যানেজার আঙ্কেল উনি তো ছুটি নিয়েছে। আচ্ছা তুই যা, কোনো সমস্যা হলে আমাকে জানাস বলে আকাশ গাড়ি নিয়ে বের হয়ে কলেজে যায়। আকাশকে দেখে তো অনেক মেয়ে এক কথায় ফিদা, কেননা এখানে অনেকে আকাশকে কোনোদিনও দেখেনি। আকাশ ওইদিকে না তাকিয়ে লাইব্রেরি রুমে চলে যায় ইরাদ দেওয়ার নোটগুলো খুঁজতে আকাশের অনেকটা সময় লেগে গেল। এভাবে কয়েক ঘন্টা যাওয়ার পর আকাশ নোটগুলো খুঁজে পায়। ওইগুলো নিয়ে সুপারের কাছে আসে আর উনি আকাশের নোটগুলো সাইন করে দেয়। নোটগুলো নিয়ে বেরিয়ে পড়বে ঠিক তখনই কয়েকটা ছেলে তিনটা মেয়েকে ডিস্টার্ব করছে আর আশেপাশের সবাই তাকিয়ে দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না। সেজন্য আকাশ ওদের সামনে এসে দাঁড়ায়। তোমাদের 1 মিনিট সময় দিচ্ছি, এই মেয়েগুলোকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাও। ছেলেগুলো বলল, তুই কে যে তোর কথা আমরা চলে যাব? তুই জানিস আমি কে? আমার মার খাওয়ার পর হয়তো তুই তোর বাপের নাম ভুলে যাবি। ওদের ছেড়ে দে। ছেলেগুলোকে ধর বলে আকাশের কাছে আসতে গেলে আকাশ পিস্তল বের করে ওদের ভয় দেখিয়ে কলেজ থেকে বের করে দেয়। আর মেয়েগুলো আকাশকে ধন্যবাদ দিয়ে চলে যায়। আকাশ বইগুলো নিয়ে ইরার বাড়িতে চলে যায় আর ইরা রুমে গিয়ে, ম্যাডাম এ নিন নোট। ঠিক আছে, এবার আসুন। আর দুপুর হয়ে এলো, লাঞ্চ করে যাবে? লাগবে না ম্যাডাম, যা বলছি তাই করুন। আকাশ আর ওখানে দাঁড়িয়ে না থেকে ইরাদের বাসায় দুপুরে লাঞ্চ করে শফিকুল ইসলাম থেকে বিদায় নিয়ে অফিসের দিকে চলে যায়। কেননা রিয়াদ হয়তো এখনো না খেয়ে আছে। তাই আকাশ আর দেরি না করে গাড়ি নিয়ে অফিসে চলে যায়। গাড়ি থেকে নেমে আকাশ ওর কেবিনে যায় আর দরজা খুলে তো অবাক, কেননা দরজা খুলে দেখলো তানু আর রিয়াদ একসাথে বসে লাঞ্চ করছে আর হেসে হেসে একজন আরেকজনের সাথে কথা বলছে। আকাশকে দেখে রিয়াদ আর তানু দুজনে চমকে উঠলো। আরে তুই কখন এলি? তখন তো হাসাহাসি করেছিলে। সরি স্যার, আসলে তোকে ফোনে পাচ্ছিলাম না, আর উনি আজকে তোর খাবার নিয়ে এসেছে, তাই না থাকাতে আমি আর উনি খাবারগুলো খাচ্ছিলাম। তুই রাগ করিসনি তো? রিয়াদের কথাগুলো শুনে আকাশ একটু রাগ করেনি। আর আকাশ এই চায় যে রিয়াদ তানুকে পছন্দ করুক, কেননা রিয়াদ যেরকম আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে রিলেশন করেনি আর তানু কাউকে লাভ করেনি। সেজন্য ওরা দুজন একসাথে থেকে যদি একে আরেকজনকে পছন্দ করে, তাহলে কেননা আকাশ তানুকে নিজের বোনের মতো দেখে আর সে চায় না তার বোনকে কোনো খারাপ ছেলের হাতে তুলে দিতে। রাগ করবো কেন? তা তোদের খাওয়া শেষ? হ্যাঁ স্যার, প্রায় শেষ। আপনি খাবেন না? আমি খেয়ে এসেছি, তোরা খেয়ে নে। উনি না তোর পিয়ে, তাহলে তুই করে বলছিস কেন? তানুকে আমি আমার বোনের মতো দেখি, তাই তুই করে বলি। তাহলে ওনার একটা বিয়ে দিয়ে দে। রিয়াদের মুখে বিয়ের কথাটা শোনার পর তানু লজ্জা পায় আর রুম থেকে বের হয়ে যায়। খাওয়া শেষ হলে বাসায় চলে যাব। তুই লাঞ্চ করবি না? আমি তো ইরাদের বাসা থেকে এসেছি। বাহ, বিয়ের আগে শ্বশুর বাড়িতে খাওয়া হচ্ছে। তুই বুঝবি না, এখন চল। তুই যা না, আমি সন্ধ্যায় আসবো। সন্ধ্যা কেন? আরে
অফিসে অনেক কাজ পড়ে আছে, এগুলো শেষ করে আসবো। এদিকে ভাবছে জোর করে অফিসে আনলাম, এখন তো দেখছি তানুকে দেখে অফিস থেকে যেতেই চাইছে না। কি বিড়বিড় করছিস? না কিছু না, তুই থাক, আমি গেলাম। আকাশ ওখান থেকে চলে আসে বাড়িতে আর ইরাকে ফোন করে, কেননা কালকে ইরার পরীক্ষা, সেজন্য আকাশ ফোন করে কাল কখন আসতে হবে তাই ইরার কাছে জানতে চায়। আর রুমের বারান্দায় গিয়ে দোল খাচ্ছে। এদিকে সন্ধ্যা হয়ে গেল কিন্তু রিয়াদ এখনো এলো না, সেজন্য আকাশ রিয়াদকে ফোন করে। আর রিয়াদ ফোনে বলে দেয় আর 10 মিনিট লাগবে আসতে, সেজন্য আকাশ এখনো বসে আছে। একটু পর রিয়াদ আসে আর আকাশ রিয়াদের রুমে যায় আর দেখে রিয়াদ বসে আছে আর ভাবছে কালকে আমি অফিসে যাব না বলে আকাশ রুম থেকে বের হয়ে এলো। আর রাতে ডিনার করে সবাই ঘুমাতে চলে গেল। সকালবেলা আকাশ সবার আগে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামে আর দেখে আকাশের আব্বু আম্মু দুজনে বসে আছে। এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? কলেজে যাব। কেন? ইরার পরীক্ষা, সেজন্য ওকে নিয়ে কলেজে যাব। তাহলে অফিসে কে যাবে? আমি যাবো মামা। কথাটা বলতে বলতে রিয়াদ নিচে নেমে এলো। কি, ওই দিন তো তোকে এত কষ্ট করে নিয়ে গিয়েছি, অথচ আজ নিজে নিজে যেতে চাইছিস? ব্যাপারটা কি বলতো? কিছু না, তাদের নাস্তা করে নিয়ে বের হব। ঠিক আছে। আকাশ আর রিয়াদ নাস্তা করে বেরিয়ে পড়ে। আকাশ একটা গাড়ি নিয়ে ইরাদের বাসার দিকে যাচ্ছে আর রিয়াদ অফিসের দিকে যাচ্ছে। এদিকে রিয়াদ অফিসে পৌঁছে গিয়েছে আর আকাশ ইরার জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু ইরা তো এখনো নেমে এলো না, কেননা পরীক্ষা শুরু হতে এখনো 1 ঘন্টা দেরি আছে। 9:15 বাজে ইরা নিচে নেমে এলো, কিন্তু কোনো সাজগুজ ছাড়াই, শুধু হালকা একটু মেকআপ করে নিচে নেমে এলো। তখনই আকাশ বলে উঠলো, ম্যাডাম সবকিছু গুছিয়ে নিয়েছেন তো? হ্যাঁ, এবার চল। আকাশ ইরাকে নিয়ে কলেজে চলে আসলো আর দুজন মিলে ইরা সিট খুঁজতে লাগলো। রুম খোঁজা শেষ হলে ইরা রুমের ভিতরে চলে যায় আর আকাশ বাহিরে গাড়িতে বসে বসে অপেক্ষা করতে লাগলো আর মোবাইলে ভিডিও দেখতে লাগলো। আপনারা হয়তো জানেন না, আকাশের কেবিনে একটা হিডেন ক্যামেরা আছে আর ওই ক্যামেরাটায় সবকিছু দেখা যাচ্ছে। আর আকাশ এখানে বসে বসে মোবাইলে সবকিছু দেখছে আর হাসছে। তাহলে এবার চলুন, আকাশ ওর মোবাইলে কি দেখে এরকম হাসছে। আকাশ দেখে রিয়াদ আকাশের কেবিনে বসে বসে কিছু ফাইল দেখতে লাগলো আর ফোন করে তানুকে কেবিনে আসতে বলে। তানু কেবিনে আসলে রিয়াদ কাজ রেখে ওর সাথে কথা বলে। যদিও আকাশ জানে রিয়াদ কাজ ফাঁকি দেওয়ার ছেলে না, রিয়াদ একদিক দিয়ে ফাইল দেখে আর তানুর সাথে হেসে হেসে কথা বলে। ওদেরকে দেখলে মনে হয় ওরা অনেকটা ফ্রি হয়ে গিয়েছে। ওদেরকে দেখতে দেখতে প্রায় দুপুর হয়ে গেল। কাজ শেষ করে তানুকে নিয়ে বেরিয়ে পড়ে, সে কারণে আকাশ ভিডিও অফ করে গাড়িতে বসে থাকে। এভাবে 10 মিনিট বসে থাকার পর ইরা বেরিয়ে এলো আর গাড়িতে বসে পড়লো। ইরাকে দেখে মনে হচ্ছে ওর পরীক্ষা ভালো হয়নি, কিন্তু আকাশ ভাবছে জিজ্ঞেস করবো কি, আবার ভাবে জিজ্ঞেস করতে যদি রেগে যায়। তখন ইরা বলে উঠলো, গাড়িটা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করাও, দুপুরের লাঞ্চ এখানেই করব। ম্যাডাম আর 10 মিনিট অপেক্ষা করলেই তো বাসায় চলে আসবো, তাহলে শুধু শুধু এখানে খাওয়ার কি দরকার? যা করতে বলছি তাই কর। ঠিক আছে ম্যাডাম। ইরাকে নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি দাঁড় করায়। তারপর তারা ভিতরে চলে যায়। ইরা আর আকাশ দুজনেই রেস্টুরেন্টে লাঞ্চ করে দুপুরে বিল মিটিয়ে বের হয়ে যায় আর ইরাদের বাড়ির ভিতরে চলে যায়। ইরা গাড়ি থেকে নেমে ওর রুমের দিকে যেতে লাগলে আকাশ বলে উঠলো, ম্যাডাম পরের বিষয় তো হিসাব বিজ্ঞান। হ্যাঁ, তাতে কি? কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি হেল্প করার চেষ্টা করব। তোর কাছে থেকে আমি সাহায্য দিব, তুই ভাবলি কি করে? তবুও লাগলে বলবেন। দেখা যাবে, আর লাগবে না মনে হয়। বলে সিঁড়ি বেয়ে উঠে ওর রুমে চলে যায়। আকাশ ওখানে দাঁড়িয়ে আছে আর ইরাকে ডাক দেয়, ম্যাডাম আবার কি? আমি কি বাসায় চলে যাব? ঠিক আছে, যা। আকাশ ওখান থেকে বের হয়ে বাসায় চলে আসে আর এসে দেখে আকাশের আব্বু আম্মু বসে আছে। লাঞ্চ করবে না? না আব্বু, আমি আসার সময় করে এসেছি, তোমরা করেছো? আমরা তো অনেক আগেই করেছি। রিয়াদ আসছে কি? না, ও তো এখন আসেনি। আমি ম্যানেজারকে ফোন দিচ্ছি। আকাশ ম্যানেজারকে ফোন দেয়। হ্যালো আঙ্কেল। হ্যাঁ বলুন। আঙ্কেল রিয়াদ কি অফিসে আছে? উনি তো তানুকে নিয়ে দুপুরে বের হয়ে গেছে, কিন্তু এখনো এলো না। কোনো দরকার ছিল নাকি? না থাক, অফিসে কোনো কাজ পড়ে আছে কি? উনি সব কাজ শেষ করে গেছে, বিকালে কিছু কাজ আছে, ওইগুলো হয়তো এসেই করবে। কাজগুলো কি রেডি হয়েছে? না স্যার, এগুলোর কাজ চলতেছে। কাজ শেষ হলেই রিয়াদ স্যারের কাছে পাঠিয়ে দিব। আঙ্কেল রিয়াদের নাম ধরে ডাকবেন, ওকে স্যার বলার দরকার নেই। উনি কিছু মনে করবেন না তো? না আচ্ছা, আপনার মেয়ের বিয়ের দিন ঠিক করেছেন? হ্যাঁ, সামনের শুক্রবারে বিয়ে, তোমরা অবশ্যই আসবে। চিন্তা করবেন না, আমি রিয়াদ তানু সময় মতো চলে আসবো। আর আব্বু আম্মু আসতে নাও পারে, বুঝতেই তো পারছেন, আসলে অনেক সমস্যা হতে পারে। ঠিক আছে, তোমরা আসলে হবে। ঠিক আছে আঙ্কেল, রাখছি। আকাশ ওর রুমে চলে গেল, তারপর ঘুমিয়ে পড়লো। আর ঘুম থেকে উঠলো সন্ধ্যায়। উঠে দেখে রিয়াদ ওর রুমে ফ্রেশ হচ্ছে, সেজন্য আকাশ সোফায় বসে অপেক্ষা করতে লাগে। একটু পর রিয়াদ বের হয়ে দেখলো আকাশ বসে আছে। তখন রিয়াদ বলে উঠলো, কখন এলি? এই তো অনেকক্ষণ হলো। তা আপনাকে এত খুশি লাগছে কেন? কই, সত্যি তো? আসলে আমি না তানুকে পছন্দ করতে শুরু করেছি। কংগ্রাচুলেশনস। আরে আমি ভাবলাম তুই রাগ করবি, কিন্তু তুই তো দেখি। তানু মেয়েটা অনেক ভালো, তুই ছাড়া অন্য কেউ ওই কথা বলে এতক্ষণে ওকে থাকে, সব কথা বলে লাভ নেই। ওকে কি তোর মনে কথা বলেছিস? আগে দেখি আমার প্রতি ওর ফিলিংস কি, তারপর নয় জানবো তোকে। এজন্যই তো জানাব এখন প্রতিদিন অফিসে যাচ্ছে। তুইও না। আচ্ছা তানু কি আমায় পছন্দ করবে?
কেন করবে না? তুই দেখতে খারাপ নাকি যে তোকে দেখে পছন্দ করবে না? আরো কয়েকটা দিন তো আছি, ওকে আমার ভালোবাসার কথা জানিয়ে দিব। রাজি হলে ওকে নিয়ে একসাথে লন্ডনে চলে যাব। ঠিক আছে, এখন খেতে আয়। রিয়াদ ফ্রেশ হলে ওরা দুজনে নিচে নেমে আসে আর ডিনার করে যে যার রুমে চলে যায়। সকালবেলা রিয়াদ আর আকাশ দুজনে একসাথে অফিসে যাচ্ছে। অফিসে গিয়ে তানু, আকাশ, রিয়াদ ওরা গল্প করছে। এরই মধ্যে আকাশের ফোন আসে আর আকাশ রিয়াদকে বলে বেরিয়ে যায় আর ইরাদের বাড়িতে চলে আসে, কেননা ফোনটা ইরাই করেছিল। আকাশ আসতে আসতে দুপুর হয়ে যায়, সেজন্য শফিকুল ইসলাম আকাশকে দুপুরে লাঞ্চ করতে বলে। আকাশ, ইরার আব্বু এবং ইরা ওনারা লাঞ্চ করে আবার লাঞ্চ শেষে ইরা আকাশকে ওর রুমে আসতে বলে। ইরা রুমের দিকে চলে যায়। আকাশ খাওয়া শেষ করে ইরা রুমের সামনে আসে আর রুমের ভিতরে চলে যায়। ম্যাডাম, ভিতরে আসবো? হ্যাঁ আসেন। কেন ডেকেছেন আমাকে? আসলে কি ম্যাডাম? তুই আমাকে হিসাব বিজ্ঞানের কিছু অঙ্ক বুঝিয়ে দিবে প্লিজ? আকাশ এতক্ষণে ইরার মতলব জানতে পারলো, তাহলে তখন ফোন করে এই কারণে আসতে বলেছে। ওই কি ভাবছিস? আর কিছু বলছিস না কেন? কিছু না, কোথায় সমস্যা বলুন, আমি বুঝিয়ে দিচ্ছি। সেজন্যই তো ডাকলাম, এখানে বসেন। আকাশ ইরার কথা মতো বসে পড়লো আর ভাবলো আজ তো রেসপেক্ট, মনে মনে কথাটা বললো। ইরা পাশের চেয়ারে বসে পড়লো। দিন শুরু করুন। এর আগে তো বলবেন কোন কোন অধ্যায় সমস্যা, তাছাড়া প্রতিটা অধ্যায় তো এখন শেখানো সম্ভব না। শেখানো সম্ভব না মানে? দরকার পড়লে শিখাবেন, অনেকটা রেগে। আর আকাশ ভাবছে ইরার মতিগতি একদম বোঝা মুশকিল, কখন ভালো ব্যবহার করে আর কখন খারাপ ব্যবহার করে ঠিক বুঝে উঠতে পারছি না, কি করবে। ঠিক আছে ম্যাডাম, কোন অধ্যায় থেকে শুরু করব? প্রথম থেকে শুরু কর। কি নয়? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। ইরা একে একে আকাশকে অঙ্ক দেখাচ্ছে। আকাশ ওই অঙ্কগুলো ইরাকে বোঝাতে থাকে। এভাবে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। তখন আকাশ বলে, ম্যাডাম সন্ধ্যা তো হয়ে এলো, এবার আমি যাই। ঠিক আছে যান, আর কাল আবার সকালে আসবেন, মনে থাকে যেন। ঠিক আছে ম্যাডাম। আকাশ ইরাদের বাড়ি থেকে বের হয়ে আর সন্ধ্যা আসার সময় রেস্টুরেন্ট থেকে নাস্তা করে আকাশ বাড়িতে চলে আসে। এসে সার্ভেন্টদের জিজ্ঞেস করে রিয়াদ আসছে কিনা। জি, ওনার রুমে আছে। রিয়াদ, কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। এখন বল কত দূর এগোলি? অনেকটা দূরে, ভাবছি কালকে ওকে নিয়ে ঘুরতে যাব। আমি কি করব? কাল যদি তুই অফিসে যেতি আর তানুকে ছুটি দিয়ে দিতি। ও এই ব্যাপার, চিন্তা করিস না, কাল দুজনে অফিসে যাব, ওখান থেকে তানুকে ছুটি দিয়ে দিব আর তুই কালকে তানুকে প্রপোজ করবি। সত্যি তুই অনেক ভালো রে, অন্য কেউ হলে তো রাজি হতো না। হয়েছে, এবার খেতে আয়। তখন তো ওভাবে চলে গেলি কেন? এরা ফোন করেছিল, ওকে কয়েকটা অঙ্ক বোঝানোর জন্য গিয়েছি। ঠিক আছে চল। এরপর দুজনে রাতে ডিনার করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। আর পরের দিন সকালে দুজনে রেডি হয়ে নাস্তা করে গাড়ি নিয়ে অফিসে চলে গেল। গাড়িগুলো দেখে ওরা আকাশে কেবিনে চলে যায় আর দেখে তানু আগেই কেবিনে বসে আছে। আকাশ তানুকে দেখে বলে উঠলো, স্যার আপনি এখানে? কেন, আমি কি আসতে পারি না? তা না, আপনি তো অসময়ে অফিসে আসেন না, সেজন্য বললাম আর কি। আমি এখন আবার চলে যাব, তোমরা থাকো। কি, তুই আবার চলে যাবি? তখন আকাশ রিয়াদকে একটা চিমটে দেয় আর কানে কানে বলে, আমি চলে গেলে তো তুই তানুর সাথে সময় কাটাতে পারবি। কোন সমস্যা? না, আমি গেলাম আর তোমরা দুজনে কাজ করো। আকাশ কেবিন থেকে বের হয়ে ইরাদের বাড়ির দিকে গেল আর এইদিকে রিয়াদ তানু কথা বলছে। তানু, তোমার কেমন ছেলে পছন্দ? কি? বলো না। দেখুন, আমি এখানে কাজ করতে এসেছি, এসব উল্টাপাল্টা প্রশ্নের উত্তর দিতে নয়। আর কাজ না করে এইভাবে বসে থাকলে আকাশ স্যার অনেক রাগ করবে। এদিকে রিয়াদ মনে মনে ভাবে, তুমি তো আর জানো না। আচ্ছা তানু, আমরা আজকে তোমার বাসায় লাঞ্চ করব। আমার বাসায় কেন? চিন্তা করো না, আকাশকেও আসতে বলবো। তা হঠাৎ কি মনে করে আসলেন? আচ্ছা ঠিক আছে, আমি বাসায় ফোন করে বলে দিছি, কিন্তু বাজার করবে কে? আর এত চিন্তা করার কারণ কি? আমরা না হয় বাজার নিয়ে যাব। এটা কেমন দেখায় না? কিছু হবে না, তুমি চলো তো। কিন্তু অফিস? ফুফা আসবে আর ম্যানেজারকে বলে দিব এই দিক সামলাতে। কিন্তু কোনো সমস্যা হবে না? এত চিন্তা করছো কেন, চলো। বলে ওরা অফিস থেকে বের হয়ে মার্কেটে যায়, দুপুরে লাঞ্চ করার জন্য সবকিছু কিনে নেয় আর গাড়িতে উঠায়। আর রিয়াদ আলাদাভাবে তানুর বাবা মার জন্য কিছু গিফট কিনে আর তানুর ছোট ভাইয়ের জন্য মোটরসাইকেল অর্ডার দেয় আর ঠিকানা দিয়ে দেয় যাতে সময় মতো মোটরসাইকেল পাঠিয়ে দেয়। আর কয়েক কেজি মিষ্টি কিনে নেয়, কেননা এই প্রথম হবু শ্বশুর বাড়িতে যাচ্ছে, খালি হাতে তো আর যেতে পারে না। যদিও এইসব কিছু তানু জানে না। সবকিছু ওরা গাড়িতে বসে আর পাশে তানু বসে। আর কিছু লাগবে না তো? লাগলে বলো, কিনে আনছি। কি বলছেন? আজকে যা কিনলেন এগুলো তো 1 মাস খেলেও শেষ হবে না। কি বলো, এগুলো সামান্য? দেখুন, আপনাদের টাকা আছে, সেজন্য 50-60 হাজার টাকা সামান্য মনে হয়। আর আমার বাসাতে খেতে যাচ্ছেন, তখন সব বাজার আপনি নিজেই করেছেন, এটা কেমন কথা? আরে আকাশকে তো বলতেই ভুলে গেছি, ওকে একটা ফোন করি। আকাশকে ফোন করে। আর এদিকে আকাশ ইরাকে অঙ্ক করাচ্ছে।
তবে ইরাকে দেখে মনে হচ্ছে ও অঙ্কগুলো আগে থেকে জানা আছে, কেননা 1-2 বার বোঝানোর পরই পারে মেয়েটা। এরই মধ্যে আকাশের ফোন বেজে উঠলো। হ্যাঁ রিয়াদ বল। শোন, আজকে দুপুরে তানুদের বাড়িতে চলে আসবি। দুপুরে ওখানে লাঞ্চ করব। ঠিক আছে, আমি দুপুরের আগেই চলে আসবো বলেই কলটা কেটে দিল। কার ফোন ছিল আর কোথায় যাবেন? দুপুরের আগে বাসায় যেতে হবে লাঞ্চ করার জন্য। এখানে লাঞ্চ করে যাবেন? না ম্যাডাম, ওখানেই যেতে হবে। আর আমি এখন আসি, আকাশ ইরাদের বাড়ি থেকে বের হয়ে যায় আর তানুদের বাড়ির দিকে আসতে থাকে। আর কলিং বেল বাজালে তানু দরজা খুলে দিয়ে বাসার ভিতরে চলে যায়। এত দেরি করলেন জি? কই আর দেরি করলাম না, এখন তাড়াতাড়ি রান্না কর, অনেক ক্ষুধা লেগেছে। তাহলে আপনারা গল্প করুন, আমি মাকে রান্নার কাজে সাহায্য করছি। ঠিক আছে যাও। তানু ওর মাকে রান্নার কাজে সাহায্য করতে গেল আর এদিকে আকাশ আর রিয়াদ বসে বসে গল্প করতে লাগলো। গল্প করতে করতে কখন যে দুপুর হয়ে এলো এরা বুঝতেও পারেনি। তখনই তানু এসে বললো, আপনারা ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার সার্ভ করছি। ঠিক আছে চল রিয়াদ। তোর হাবভাব আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। মানে? আমার কেমন যেন মনে হচ্ছে। চিন্তা করিস না, আজ একটা ভিত করেই ছাড়বো। কি বিহিত? সময় হলে দেখতেই পারবি। এখন ফ্রেশ হও। ওরা দুজনে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলো। তখন তানুর আম্মু আসলো। এই গরিবের ঘরে ভালো কোনো টেবিল নেই যে তোমাদের বসতে দিব। সমস্যা নেই আন্টি, আপনারা বসে পড়ুন। আমরা বসলে তোমার খাবার দেবে কে? আন্টি আপনি সবগুলো খাবার এখানে রাখুন আর আপনারাও এখানে বসুন, একসাথে খাবো। কিন্তু কোনো কিন্তু নয়, বসো। ওরা সবাই বসে পড়ে আর খেতে থাকে। আন্টি রান্নাটা অনেক মজা হয়েছে। কে রান্না করেছে? তানু আজকে সব রান্না নিজের হাতেই করেছে। হোমা তাই বুঝি? হ্যাঁ, কথা না বলে খাও তোমরা। আমরা সবাই খাওয়া শেষ করলাম। খাওয়া শেষে তানুর রুমে চলে যায়। আকাশ, রিয়া, তানুর আম্মু ওনারা গল্প করতে থাকে। তখনই আকাশ বলে উঠে, আন্টি আপনাকে একটা কথা বলবো। কি কথা? আমি বলছিলাম রিয়াদ তানুকে পছন্দ করে আর ওকে বিয়ে করতে চায়, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। কিন্তু তানু কি রাজি হবে? আর তোমরা এত বড় লোক, তানু না থাকলে আমাদের সংসার চালাতে কষ্ট হয়ে যাবে। তার উপর ওর ছোট ছেলেটারও পড়াশোনা। আন্টি আপনি চিন্তা করবেন না, দরকার হলে আপনার সাথে লন্ডনে চলে যাবেন। না থাক, আর আমার মেয়ে রাজি হলেই হবে। আর আমি তানুকে নিচে ডেকে আনছি। ঠিক আছে আন্টি। একটু পর তানু নিচে নেমে এলো। আমাকে ডেকেছো আম্মু? হ্যাঁ, তোর সাথে কথা আছে। কি কথা আম্মু? আমি না তোর বিয়ে ঠিক করে ফেলেছি। কি বলবো এসব? কখন, কার সাথে, আর আমাকে একটু জানালে না? এই তো পাত্র তোর সামনেই বসে আছে। রিয়াদকে আমার অনেক পছন্দ হয়েছে, যদি তোর কোনো আপত্তি না থাকে। কিন্তু ওনারা কোথায় আর আমরা কোথায়? দেখি রিয়াদও তোকে পছন্দ করে, ওই তো আমি চাইছি তোকে বিয়েটা দিতে। তোমরা যখন রাজি, আর আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, বিয়ের দিন ঠিক করে ফেলি। 7 দিন পর তোমাদের বিয়ে হবে আর এটা লন্ডনেই হবে। ওখানে কেন? কারণ বিয়ের পর তোমার পরিবার রিয়াদের সাথে ওদের বাসায় থাকবে, সেজন্য বিয়ে ওখানে হবে। এই জন্য তোমরা 7 দিনে সবকিছু ঠিক করে নাও। আর হ্যাঁ, কাল ম্যানেজার আঙ্কেলের মেয়ের বিয়ে, সেজন্য ওখানে যাব। ঠিক আছে? ঠিক আছে, আমি রেডি হয়ে থাকবো। আজকে তাহলে আসি আমি। আপনাদের যাওয়ার সব ব্যবস্থা করে রাখবো। আর হ্যাঁ, আপনাদের তো কারো পাসপোর্ট নেই, চিন্তার কোনো বিষয় নেই। আমি প্রাইভেট প্লেন নিয়ে যাব, তাহলে আর কোনো সমস্যা হবে না। আজ তাহলে আসি, আপনারা সবকিছু গুছিয়ে নিবেন। ঠিক আছে, সাবধানে যাবে। ওখান থেকে বের হয়ে আকাশ আর রিয়াদ বাসায় চলে আসলো। সত্যি তুই আজকে আমার যে উপকার করলি। এতে উপকারের কি আছে আব্বু? আম্মুকে তো সব বলতে হবে। আগে আমার আব্বু আম্মুকে বলে রাখি, ঠিক আছে? এই তো মামা মামি, চলো কথা বলে নেই। আব্বু আম্মু, রিয়াদের তো বিয়ে ঠিক করে আসলাম, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। তা মেয়েটাকে? তানু আব্বু। তানু মেয়েটা ভালো, আমাদের কোনো আপত্তি নেই। সত্যি মামা? সত্যি। আমি তোর আব্বু আম্মুর সাথে কথা বলবো, তোদের কোনো চিন্তা করতে হবে না। ধন্যবাদ মামা। আচ্ছা, কাল ম্যানেজার মেয়ের বিয়ে, তোমরা ওখানে যাও, ঠিক আছে? ঠিক আছে। আকাশ আর রিয়াদ ওদের রুমে চলে গেল। আর এদিকে আব্বু রিয়াদের আব্বু আম্মুকে ফোন করে সবকিছু বুঝিয়ে বলে আর ওনারা রাজি হয়ে যায়। পরের দিন আকাশ, রিয়াদ আর তানু ওরা ম্যানেজারের মেয়ের বিয়েতে যায়। আর ওখানে ম্যানেজারের মেয়ে দেখে অনেক খুশি হয়। আর বিয়েটা হয়ে গেলে আকাশ আর তানু রিয়াদ ম্যানেজারকে বলে ওখান থেকে চলে আসে। আর তানুকে ওর বাসায় পৌঁছে দিয়ে ওরা বাসায় চলে যায়। আর এদিকে আকাশ ইরাকে কলেজে আর বাড়িতে দিয়ে যাওয়া আসা করতে করতে এভাবে 4 দিন কেটে যায়। আর ইরার পরীক্ষাও শেষ হয়ে যায়। আর ইরার পরীক্ষা শেষ দিন, সেজন্য আকাশ ইরাকে বাড়িতে পৌঁছে দেয়। ম্যাডাম একটা কথা বলবো? কি কথা? আমার 10 দিন ছুটি লাগবে। কেন বলে কোথাও যাবেন নাকি? হ্যাঁ ম্যাডাম, আমার ফুফাতো ভাইয়ের বিয়ে, সেজন্য আমাকে লন্ডনে যেতে হবে। ঠিক আছে, তবে তাড়াতাড়ি চলে আসবেন। ঠিক আছে ম্যাডাম, আর সাবধানে থাকবেন। যদি বলেন আমি আপনার সিকিউরিটির ব্যবস্থা করে যাব। না থাক, লাগবে না। ম্যাডাম তাহলে আজকে আসি, আর কালকে আমি চলে যাব। কথাটা বলে আকাশের মনটা খারাপ হয়ে গেল, কেননা কয়েকদিন আর আকাশ ইরাকে দেখতে পাবে না। আকাশ ওদের বাড়ি থেকে বের হয়ে বাসায় চলে আসে আর সমস্ত কিছু গুছিয়ে নেয়, কারণ কাল সকালে ওদের চলে যেতে হবে। রাতে ঘুমানোর পর ওরা সকালে রেডি হয়ে আকাশ ওর আব্বু আম্মুর সাথে কথা বলে এয়ারপোর্টে চলে যায়। আর এদিকে আকাশ তাদের পরিবারের জন্য গাড়ি পাঠিয়ে দেয়। আর ওনারা সময় মতো এয়ারপোর্টে চলে আসে। আর ওনারা আসলে আকাশ আর রিয়াদ ওনাদের নিয়ে ওদের প্রাইভেট প্লেনে উঠে যায়।
আর 8 ঘন্টা পর ওরা লন্ডনে চলে আসে। ওখান থেকে বাহির হয়ে দেখে রিয়াদের আব্বু আম্মু আর সাথী দাঁড়িয়ে আছে, আর ওনাদের সাথেও সিকিউরিটি। তখনই সাথী দৌড়ে আসে, কই দেখি আমাকে একটু জায়গা করে দাও, আমি আমার ভাবিকে দেখবো। ভাবি শব্দটা শুনে এরা অনেকটা লজ্জা পেল। থাক, ভাবি লজ্জা পেতে হবে না, আর আপনারা আসুন। এতগুলো গাড়ি কেন? ভাবি বুঝতেই তো পারছো, আকাশ ভাইয়াদের মতো আমাদেরও অনেক শত্রু থাকতেই পারে, সেজন্য সিকিউরিটি নিয়ে ঘুরতে হয়। ওকে চলো। তোমার আব্বু আম্মুর সাথে এই গাড়িতে বসো, আমি আর ভাইয়া আর আকাশ ভাইয়া এই গাড়িতে, আর আমার আব্বু আম্মু ওই গাড়িতে বসবে। আর এখানে কোনো কথা হবে না, যা হবার বাড়িতে হবে। এরপর সবাইকে গাড়িতে উঠলো। গাড়ি করে ওরা যেতে থাকলো, আর তানু গাড়ির কাছ দিয়ে শহরটাকে দেখছে। তানু হয়তো কখনো ভাবতেই পারেনি এরকম শহরে থাকবে, তাও নিজের ভালোবাসার মানুষটার সঙ্গে। আর সত্যি শহরটা অনেক সুন্দর। এভাবে তানু দেখতে দেখতে ওরা রিয়াদের বাসায় এসে পড়েছে। আকাশ, তানু, তুমি তোমার আব্বু আম্মু আর ভাইকে নিয়ে উপরে যাও, ফ্রেশ হও, আর ডিনার টেবিলে আমরা কথা বলবো, কেননা অনেক টায়ার্ড লাগছে। সাথে ওনাদের রুমগুলো দেখিয়ে দে। আর রিয়াদ, একটু বাইরে থেকে ঘুরে আসি। আমি যাব না। আমি সব বুঝি, কেন বাইরে যাবে না? আকাশ ভাইয়া তুইও না ফাজিল, চল তানু তোমাদের রুমে নিয়ে যাই। সাথী তাদের ফ্যামিলি গুলোকে রুম দেখিয়ে দে। ওরা যে যার রুমে চলে গেল, আর রাতে ডিনার টেবিলে সবাই আসলো। খুব আমি বলেছিলাম কি ওদের বিয়েটা 3 দিনের মধ্যে সেরে ফেলা ভালো হবে। এত তাড়াতাড়ি কেন? আর বাড়ির সাজাতেও তো অনেকদিন সময় লেগে যাবে। কোনো চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। কালকের মধ্যেই বাড়ি সাজানো শেষ হয়ে যাবে, আর কালকে ওদের গায়ে হলুদ, পরের দিন বিয়ে। কিন্তু দেখো আকাশ, এত অল্প সময় কি সব আত্মীয় স্বজন আসতে পারবে? আর তোমার বাবা মা, ওনাদের তো আসতে হবে। খুব আব্বা আম্মু তো আসতে পারবে না, বুঝতেই পারছেন। আর আমি যা বলছি তাই কারো কোনো আপত্তি নাই তো? কিন্তু বেন সাহেব, আপনি কি বলেন? দেখুন, আপনারা যা ভালো বোঝেন। বিয়ের পর আমরা আবার দেশে চলে যাব। কোথাও যেতে হবে না, আপনারা তানুর সাথেই থাকবেন। কিন্তু এতে অনেকেই তো অনেক কথা বলবে। যা বলছি তাই হবে। এখন ডিনার করে নিন, কাল থেকে অনেক কাজ। ওদের বিয়েটা হলে আমি 2 দিন থেকে আবার দেশে ফিরে যাব। এত তাড়াতাড়ি চলে যাবি? হ্যাঁ, কারণ এরা ওখানে একা, কারো উপর ভরসা করতে পারছে না। সেজন্য আমি ওর উপর নজর রাখার জন্য কয়েকজন লোক ঠিক করে দিয়েছি। এরা বাসা থেকে বের হলে কোথায় যায়, কি করে, সব আমাকে জানাবে। এখন তাহলে সবাই রেস্ট নিন। আপনারা হয়তো ভাবছেন আকাশ মুখের উপর কেন কথা বলছে। আসলে এখানে আকাশ যায় বলে আকাশের ফুফা ফুফি তাই করে। সবাই ওনাদের রুমে চলে যায়, রাতে সবাই ঘুমিয়ে পড়ে। সকালে বাড়িতে কোনো লোকজন আসে, ওরা বাড়ি সাজাতে ব্যস্ত, আর অনেকে রেসিপি নিয়ে ব্যস্ত, কেননা সময় বেশি নেই, তাই সেজন্য সব তাড়াতাড়ি করতে হচ্ছে। এদিকে বাড়ির সবাই শপিং করতে গিয়েছে, ওখানে যে যার পছন্দ মতো জিনিস কিনে নেয়। আর তানুকে নিয়ে গহনার দোকানে নেয়, আর তানুর পছন্দ মতো গহনা কিনে ওরা বাড়িতে চলে আসে। আর ওরা আস্তে আস্তে বিকেল হয়ে যায়, আর এসে যে যার রুমে চলে যায়। আর বিকেলে রিয়াদ আর তানুর হলুদ, সেখানে আকাশ ওর আব্বু লন্ডনে থাকা অবস্থায় যেসব বন্ধু হয় ওরাও আসে, আর রিয়াদের বন্ধু আসে। ওরা হলুদ সন্ধ্যা অনেক মজা করে, আর রিয়াদের বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আজকে ওদের হলুদের কাজ শেষ, আর কালকে ওদের বিয়ে, সেজন্য গোসল করাতে নিয়ে যায়। গোসল শেষে ওরা ফ্রেশ হয়ে ডিনার করে নেয়। আর কালকে ওদের বিয়ে, সেজন্য তানোয়ার সাথে ওরা পার্লার থেকে সেজে আসে, আর রিয়াদকে আকাশ সাজিয়ে দেয়। রাতের বেলা ওদের বিয়েটা হয়ে যায়, আর বিয়েটা হতেই তানু আর রিয়াদ এসে আকাশকে জড়িয়ে ধরে। আরে কি করছিস? সত্যি তুই না থাকলে হয়তো আমি তানুকে পেতাম না। এই, তোরা চিন্তা করিস না, আমার সব সময় তোদের উপর সাপোর্ট থাকবে। আচ্ছা, এখন অনেক রাত হয়েছে, তোরা যা। ঠিক আছে ভাইয়া। তানু আর রিয়াদ সাথীকে নিয়ে চলে যায়। না থাক, লাগবে না। হ্যালো আকাশ, হ্যালো আঙ্কেল, বলেন। তুমি এক্ষুনি দেশে ফিরে আসো। কেন? এরা আর নেই। কি? ইরা মানে? বলে আকাশ চিৎকার দিল। 5 বছর পর আকাশ আর ইরার বিয়ে হয়ে গেল, আর ওরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছে। আর বিয়ের 2 বছর যেতেই ওদের 2টা বেবি হয়, তাও জমজ একটা ছেলে আর একটা মেয়ে। ওরা ওদের বেবিদের নিয়ে অনেক সুখে আছে। এখন হয়তো আপনারা ভাবছেন 5 বছর আগে কি এমন কাহিনী ঘটেছিল যার কারণে ইরা আকাশকে ভালোবেসে বিয়ে করেছিল। আর এর কারণ জানতে হলে আপনার 5 বছর আগে কি হয়েছিল তা জানতে হবে। তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে শুনে আসি। আকাশ ইরা বলে চিৎকার করেছিল, তখন আকাশের ফুফা ফুফি বাড়ির সবাই আকাশের চিৎকার শুনে দৌড়ে এলো, আর আকাশকে প্রশ্ন করলো একটার পর একটা। কিন্তু আকাশ কোনো কথাই বলছে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। কিছু তো বল আকাশ, এভাবে কান্না করিস কেন? ইরা নাকি আর নেই? দেখ, এভাবে ভেঙে পড়িস না, ঘটনাটা তো খুলে বলবি। ইরার আব্বু ফোন করেছিল আর বলেছিল ইরা নাকি আর নেই, আর আমাকে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরতে। সেজন্য আমি এখনই রওনা দিব। দেখো আকাশ, আমি বুঝতে পারছি এখন তো অনেক রাত হয়েছে, সকালে যেও, আমি সব ব্যবস্থা করে দিব তখন। না ফুপা, সকাল পর্যন্ত অপেক্ষা করলে চলবে না, আমি এখনই যাব। আমিও তোর সাথে যাব। কি বলছিস তুই? আজ তোরা তানু তোদের বিয়ে হয়েছে, আজ ফুলফল হবে, তোকে যেতে হবে না, আমি যাব। না, আমি তোকে এই অবস্থায় একা ছাড়তে পারি না। তানু, আমি আকাশের সাথে যাচ্ছি, তুমি কিছু মনে করো না। কি বলছিস তুই? নতুন বউকে এভাবে একা রেখে যাবে?
কিন্তু আব্বু এই অবস্থায় আকাশকে একা ছেড়ে দিলে ওর তো যে কেউ ক্ষতি করে দিতে পারে। কিন্তু আমার মেয়েটার কি হবে? দেখুন, তানু তো এখানে সুরক্ষিত আছেই, আর আপনারা তো আছেন। আর এখন আকাশের পাশে আমাকে দাঁড়াতে হবে। ওকে দেশে নিয়ে কি হয়েছে এরার ওটা জানতে হবে। আর তানুর ওখানে কোনো কিছুরই অভাব হবে না, কেননা আপনারা তো এখানে আসেনি। প্লিজ আপনারা কেউ এখানে থাকতে আর রিকোয়েস্ট করবেন না। ঠিক আছে, যাও। আর আকাশ ভাইয়ের সাথে থাকবে। আমি তোমার আসার অপেক্ষা করব। ঠিক আছে, আমি এক্ষুনি আকাশকে নিয়ে বেরিয়ে পড়ছি। আরে ভাইয়া, জামা তো চেঞ্জ করে যাবি। সময় নেই বোন। রিয়াদ ওর বাড়ি থেকে বিদায় নিয়ে আকাশের সাথে নিয়ে গাড়িতে করে উঠে আর সাথে কয়েকটা বডিগার্ড নিয়ে বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে নেমে ওরা ভিআইপি গেট দিয়ে রিয়াদ আকাশকে নিয়ে প্লেনে বসায়। আকাশকে এখনো অন্যমনস্ক লাগছে, যেন এখন কি হচ্ছে বলতে পারবে না। এভাবে 8 ঘন্টার মধ্যে ওরা বাংলাদেশে এয়ারপোর্টে এসে ল্যান্ড করে। আর রিয়াদ আকাশকে নিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়। আর দেশে প্রায় 10টি গাড়ি দাঁড়িয়ে আছে। এখন আপনারা হয়তো ভাবছেন এই গাড়িগুলো কার। আসলে রিয়াদ আকাশের আব্বুকে ফোন করে বলেছিল এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দিতে, এজন্য ওদের এতগুলো গাড়ি পাঠানো হয়েছে। রিয়াদ আর আকাশ গাড়িতে বসে আছে। ড্রাইভার গাড়ি চালু করে যেতে লাগলো, তখন আকাশ বলে উঠলো, গাড়িটা আমি যেদিকে বলছি ওইদিকে নিয়ে যাও। ওকে স্যার। তুই এখন কোথায় যাবি? ইরার বাসায়। কিন্তু এই অবস্থায়? হ্যাঁ, আকাশ ড্রাইভারকে রাস্তা বলে দিচ্ছে। ওরা গাড়ি চালিয়ে ইরার বাড়ির সামনে আর ভিতরে ঢুকতে পারছে না। সেদিন আকাশ গাড়ি থেকে বের হয়ে দারোয়ানকে বললে সে দরজা খুলে দেয়, কারণ দারোয়ান আকাশকে চিনে। গাড়ির ভিতরে যাওয়ার পর আকাশ গাড়ি থেকে নেমে ভিতরে যায় আর দেখে ইরার আব্বু আম্মু ওনারা বিছানায় শুয়ে আছে। ওনারা চারপাশে কত ডাক্তার। আকাশ ওনার সাথে কথা বলতে গেলে ডাক্তার এসে আকাশকে বাধা দেয়। আরে কি করছেন? ওনার সাথে এখন কথা বলা যাবে না। কেন, ওনার কি হয়েছে প্লিজ আমাকে বলেন। দেখুন, ওনার শরীরের অবস্থা ভালো, আর এখন বেশি কথা বলতে পারবেন না। অতিরিক্ত টেনশনের কারণে উনি বেসুস্থ হয়ে গেছে। তাহলে কখন পারবো কথা বলতে? ওনার থেকে আমার কিছু বলার আছে। দেখুন, ওনার সাথে 3 দিন কথা বলা যাবে না। ওনাকে আগে কিছু পরিমাণ সুস্থ হয়ে উঠলে তখন যা বলার বলবেন। ঠিক আছে। আকাশ ওখান থেকে বের হয়ে যায়। ওখানে থাকা কয়েকজন বডিগার্ডকে জিজ্ঞেস করে কি হয়েছে ইরার, কিন্তু ওখানে থাকা কেউ কিছু জানে না। এবং ইরার যে কিছু হয়েছে তাও ওরা নাকি জানে না। আকাশ ওদের কয়েকজনকে ধরে মারতে লাগে। তোরা এখানে আছিস কেন? তোরা ওর খেয়াল রাখতে পারিসনি কেন? সত্যি আমরা এই ব্যাপারে কিছুই জানি না, শুধু এতটুকু জানি এরা ম্যাডামের গাড়ি নিয়ে বেরিয়ে যায়, কিন্তু উনি যাওয়ার পরে স্যারের ফোনে কল আসে আর উনি অজ্ঞান হয়ে যায়। বেশ, এতটুকু, আর কিছু জানি না। আকাশ ওখান থেকে চলে আসে আর নিজের গাড়িতে চলে আসে, সাথে রিয়াদ। ও এভাবে 2 দিন কেটে যায়। আকাশ অনেকটা অন্যমনস্ক হয়ে যায়, আগের মতো কারোর সাথে কথা বলে না, ঠিক মতো খাওয়া দাওয়া করায় অনেক দুর্বল হয়ে যায়। আর 3য় দিন রিয়াদ আর আকাশ শফিকুল ইসলামের বাসায় চলে যায় আর দেখে শফিকুল ইসলাম অনেকটা সুস্থ হয়ে ওঠে। আকাশ গিয়ে উনার পাশে বসে। আকাশকে দেখে শফিকুল ইসলাম উঠে বলে, তুমি এসেছো? এবার বলুন আঙ্কেল, এরার কি হয়েছে? ও কোথায় আঙ্কেল? আমি জানি না এরা কোথায়। ওর গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি শুনে ওখানে যাই, কিন্তু ওখানে ইরাকে খুঁজে পাই না। কিন্তু ওর গাড়িটা দেখলাম ভেঙে চুরে আছে। আর আশেপাশে সব হসপিটাল খুঁজে দেখছি, কিন্তু কোন হসপিটাল নাকি কোনো অ্যাক্সিডেন্টের কাউকে ভর্তি করা হয়নি। আমি ওখানে সম্ভব কিছু খুঁজে দেখেছি, কিন্তু কোথাও ইরাকে খুঁজে পাইনি বলে কান্না করতে করতে থাকি। আকাশ, তুই এরার পিছনে কয়েকজন বডিগার্ড লাগিয়েছিলি, ওদের ফোন দে। আমি ওদেরকে ফোন দিয়েছি, কিন্তু ওদের ফোন বন্ধ। কিন্তু আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমি যেভাবে হোক ইরাকে নিয়ে আসবই। আমি জানি তুমি আমার মেয়েকে তোমার ভালোবাসার জোরে ঠিকই খুঁজে আনতে পারবে, এটা আমার বিশ্বাস। আপনারা হয়তো ভাবছেন শফিকুল ইসলাম কিভাবে জানে আকাশ ইরাকে ভালোবাসে। তাহলে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। সেদিন ইরাদের যখন গাড়িতে হামলা হয় তখন আকাশ ওনাদের বাঁচিয়েছে। তখন আকাশ ইরাকে থেকে পছন্দ করে ফেলে। আর শফিকুল ইসলাম যখন আকাশকে ওনার কার্ড দেয় এবং আকাশ ওনার কাছে যায়, ইরার ব্যাপারে আকাশকে বলে, শফিকুল ইসলাম তখন বলেছে যদি ইরা নিজ থেকে তোমাকে পছন্দ করে তাহলে আমার কোনো আপত্তি নেই। সেজন্য আকাশ ইরাদের বাড়িতে বডিগার্ডের চাকরি নেয়, যাতে করে সবসময় ইরার পাশে থাকতে পারে। আর ওই দিনে ঘটনার পর থেকে ইরাকে সবসময় প্রোটেক্ট করতে পারবে, সেজন্য ইরাকে কাছে পেতে আকাশ এই চাকরিটা নেয়। যদিও শফিকুল ইসলাম আকাশের এখনো পরিচয় জানে না, কিন্তু যেদিন আকাশ ওনাদের নিজের জীবন বাজে রেখে বাঁচিয়েছিল, সেজন্য উনি চায় ইরাকে যে ভালোবাসবে সেজন্য ইরাকে সব বিপদ থেকে রক্ষা করতে পারে। সেজন্যই তো উনি আকাশকে ইরার সাথে থাকতে বলেন, কারণ উনি আকাশের কথায় বুঝে গিয়েছে যে আকাশ ইরাকে কতটা ভালোবাসে। আর ইরার জন্য আকাশ সব করতে পারবে এবং ওর কোনো ক্ষতি আকাশ হতেই দিবে না, যার জন্য উনি রাজি হয়ে গেলেন। এদিকে আকাশ ইরাকে ট্র্যাক করতে পারছে না, কেননা ওই ট্র্যাকিং ডিভাইস বন্ধ। ট্র্যাকিং ডিভাইসটাতে সূর্যের আলো পড়লেই ওটা অটোমেটিক চার্জ হয়, কিন্তু ট্র্যাকিং বন্ধ, যার কারণে আকাশ ইরার কোনো খোঁজই নিতে পারছে না। আকাশ ওখান থেকে বের হয়ে যায়, ওখানে থাকা একটা পুলিশ স্টেশনে গেল, কারণ ওই পুলিশ স্টেশনে ইরার গাড়ি চিকার অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই থানার পাশেই।
সেজন্য আকাশ খোঁজ নিয়ে ওই থানায় রিয়াদকে নিয়ে গেল। আর ভিতরে গিয়ে একজন কনস্টেবলকে বললো ওসি সাহেবের রুম কোনটা। ওই লোকটা বললো এই যে রুমটা। তখন আকাশ আর রিয়াদ ওই রুমে যায়। আর ওসি সাহেবকে দেখে আকাশ তো অবাক, কেননা ওসি সাহেব হচ্ছে আকাশের কলেজের বন্ধু পাবেল। আকাশের সাথে একই কলেজে পড়তো। পরে পাবেল দেশে আসার পর থেকে আর যোগাযোগ করতে পারেনি, সেজন্য পাবেলকে দেখে আকাশের সাথে কোলাকুলি করে। পাবেলের সাথে রিয়াদের পরিচয় করে দেয়। পাবেল, এ হচ্ছে আমার ফুফাতো ভাই রিয়াদ, আর রিয়াদ এ হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড পাবেল। কিন্তু রিয়াদ, তোর সাথে ওর কখনো পরিচয় হয়নি। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ ব্রো। তা এখন বল তোর কি খবর, আর চেহারা কি অবস্থা করলি? মনে হয় তুই কোনো কিছু নিয়ে টেনশন করছিস। হ্যাঁ, আকাশ ইরা নামে একটা মেয়েকে ভালোবাসে, আর ওর 5 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কোনো হসপিটালে তাকে পাওয়া যায়নি, তাই এখন তোমার কাছে আসা। এই তুমি যদি আমাদের হেল্প করতে তাহলে এরাকে খুঁজে পেতে সুবিধা হবে। হ্যাঁ, এরকম একটা কেস আছে, কিন্তু ওখানে একটু সমস্যা হয়ে যায়। কি সমস্যা? ওখানে আমার একটা গাড়ি পাই যেটা প্রায় অনেক পুজে গেছে, আর ওটার আশেপাশে কয়েকটা লাশ পাই। আমরা ওদের মধ্যে কয়েকজন ডেড বডি পাই, আর ওদের মধ্যে একজন ওখানে বেঁচে আছে। আর আমাদের সন্দেহ ওরাই কিছু একটা করেছে, আর ছেলেটা এখনো হসপিটালে আছে। আচ্ছা, ওদের ছবি আছে? হ্যাঁ আছে। তাহলে একটু দেখা। ঠিক আছে। পাবেল, এই কোথায় আছিস? 5 দিন আগের অ্যাক্সিডেন্ট কেসটা নিয়ে আসো। কিছুক্ষণ পর হাবিলদার ফাইল নিয়ে আসে আর পাবেলকে দেয়। পাবেল আকাশকে ওই ছবিগুলো দেখাচ্ছে। আকাশ তো ছবিগুলো দেখে অবাক, কেন ছবিগুলো হচ্ছে আকাশের কিছু বডিগার্ডের ছবি, যাদের আকাশ ইরার কাছাকাছি থাকতে বলেছে। এরা তো আমারই লোক। কি বলিস এগুলো? ওরা কেন মারবে? ওরা তো ইরাকে বাঁচানোর জন্য ওর আশেপাশে থাকে। আচ্ছা চল, তোকে এই ছেলেটার কাছে নিয়ে যাই। ড্রাইভার, গাড়ি বের করো। লাগবে না, আমার গাড়ি করে আয়। ঠিক আছে চল। পাবেল, রিয়াদ ওরা গাড়িতে বসে আছে, আর আকাশ গাড়ি ড্রাইভ করছে। পাবেলের বলা হসপিটালে যায়, আর ওখান থেকে পুলিশ অফিসার এখানে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে নূরনবী ও পেশায় পুলিশ, আর ওই লোকটার দেখাশোনা করার জন্য নূরনবীকে এখানে রাখা। স্যার, আপনি এখানে? ওই ছেলেটার জ্ঞান ফিরেছে? হ্যাঁ স্যার, কিন্তু এনারা কারা? এরা আমার বন্ধু। তুমি এখানে দাঁড়াও, আমি ভিতরে ওদের সাথে কথা বলে আসছি। ঠিক আছে স্যার, আমি বাইরে অপেক্ষা করছি। আকাশ, রিয়াদ আর পাবেল ওরা আইসিইউ রুমে ঢুকে, আর বেডে থাকা মানুষটাকে দেখে আকাশের চিনতে অসুবিধা হলো না, কেননা ওটা আকাশেরই লোক, যাকে ইরার প্রোটেক্টের জন্য রাখা হয়েছিল। লোকটা আকাশকে দেখে কান্না করে দিল। লোকটার নাম হলো রাশেদ। আমাকে মাফ করে দিন স্যার, আমরা ম্যাডামকে বাঁচাতে পারিনি স্যার, কথাটা বলে কান্না করে দিল। আমি যাবার পর কি হয়েছিল আমাকে সব খুলে বলো। বলছি স্যার, বলে রাশেদ আবার সেন্সলেস হয়ে যায়। সাথে সাথে আকাশ ডাক্তারকে আসতে বলে। ডাক্তার দেখুন না ও সেন্সলেস হলো কিভাবে। উনি অতিরিক্ত কথা বলার কারণে, তবে চিন্তা করবেন না, 3 থেকে 4 ঘন্টা পর ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার। তাহলে এখন কি করব? আচ্ছা, আমি বাসায় যাচ্ছি, আর বাহির ওই পুলিশ অফিসারকে বলে দে আমি যে কোনো সময় আসলে আমাকে যেন বাধা না দেয়। ঠিক আছে। এদিকে পাবেলকে থানায় নামিয়ে দিয়ে আমরা ওখান থেকে চলে আসলাম, আর বাসায় চলে আসলাম। আসতেই রিয়াদের ফোনে কলটা আসে। হ্যাঁ বলো তানু। ইরার কোনো খোঁজ পেয়েছো? না, তবে কালকে অবশ্যই জানতে পারবো। আচ্ছা শোনো না, একটা কথা বলা ছিল। কি বলো? আচ্ছা, ইরা বেঁচে আছে তো? বলে একটু কান্না করলো। প্লিজ কেঁদো না, আমরা এখনো জানতে পারিনি, তবে অতি শীঘ্রই জানতে পারবো। আর হ্যাঁ, চিন্তা করবে না, আমি ঠিক সময় হলে ফিরে আসবো। আমি জানি, কিন্তু আকাশ ভাইয়ের জন্য আমার খুব কষ্ট হচ্ছে বলে কাঁদতে লাগলো। কেঁদো না, আমরা এখনই যাব, তোমাকে পরে জানাবো। ঠিক আছে, বাই। ফোনটা রেখে রিয়াদ আকাশকে জোর করে খাবার খাওয়ালো, কেন আকাশে শুধু একটা চিন্তা, ইরা বেঁচে আছে তো। রিয়াদ, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এখন চল হসপিটালে যাব। এরপর ওরা গাড়ি নিয়ে হসপিটালে চলে গেল, আর রাশেদের কেবিনে চলে গেল। এখন রাশেদকে দেখে অনেকটা সুস্থ লাগছে। আকাশ গিয়ে রাশেদের পাশে বসে আর বলে, রাশেদ, ওই দিন কি হয়েছিল প্লিজ মনে করে আমাকে বলো। এরপর রাশেদ বলতে শুরু করলো। এবার ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। স্যার, আমরা প্রতিদিনের মতো ম্যাডামের উপর নজর রাখতাম, কিন্তু ওই দিনও ম্যাডামকে দেখলাম একটা গাড়ি নিয়ে বের হয়, সেজন্য আমরা ওনার পিছু নিয়েছি। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর কিছু একটা বোঝার আগেই দেখলাম আমাদের গাড়িটা উল্টে যায়। এতে করে আমাদের সাথে যারা ছিল ওরা সবাই মারা যায়, আর গাড়িটা ইরা ম্যাডামের গাড়ির উপর পড়ে। বিশ্বাস করেন স্যার, আমি কিছুই বুঝতে পারলাম না কি করে এটা হলো। আমিও মারাত্মকভাবে আহত হই, কিন্তু পরক্ষণেই একটা হেলিকপ্টার আসে আর আমাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়, আর ওদের মধ্যে কয়েকজনের হাতে বন্দুক ছিল। তখন বুঝতে পারলাম ওরা আমাদের গাড়িতে গুলি করেছিল, যার কারণে আমাদের গাড়িটা ম্যাডামের গাড়ির উপর পড়ে। ওখানে থাকা ওই লোকগুলো ম্যাডামকে গাড়ি থেকে বের করে হেলিকপ্টারে উঠিয়ে নিয়ে যায়। তবে এতটুকু বুঝেছি ওনারা ম্যাডামকে বাঁচানোর জন্য ওখান থেকে নিয়ে যায়, কেননা হেলিকপ্টারের ভিতরে অক্সিজেন সবকিছুর ব্যবস্থা ছিল, যার থেকে বোঝা যায় ম্যাডাম বেঁচে আছে, কিন্তু শরীর থেকে কিছু রক্ত বের হয়েছিল
আর একটা জিনিস দেখেছি, সেটা তো ওখানে একটা মেয়েকে দেখলাম, কিন্তু আমরা ওনাকে চিনি না। আকাশ এতক্ষণ রাশেদের কথা শুনছিল। একটা কাজ করতে পারবেন? কি কাজ স্যার? তোমার কি ওই মেয়েটার চেহারা মনে আছে? হ্যাঁ স্যার। তাহলে ওরা একটা স্কেচ করে দাও। কালকে দেই, আমার মাথাটা যন্ত্রণা করছে। ঠিক আছে বলে হসপিটাল থেকে বের হয়ে যায় আর বাসায় চলে আসে। এখানে আসতে আমাকে আব্বু আম্মু জিজ্ঞেস করে কিছু জানতে পেরেছিস? তখন আকাশ বলে হ্যাঁ। কি জানতে পেরেছো? হসপিটালে যা যা শুনেছিল সব কথা ওর আব্বু আম্মুকে বলে। আমার বৌমা বেঁচে আছে তো? হ্যাঁ মা, ওইদিকে রিয়াদ ওর বাসায় ফোন করে আজকে হয়ে যাওয়া কাহিনীগুলো বাড়িতে বলে। তবে খুশি না হলেও যে ইরা বেঁচে আছে তা জেনে ওনারা খুশি হয়েছে। রিয়াদ ওদের সাথে কথা বলে ফোন রেখে দেয় আর পরের দিন একজন আর্টিস্ট নিয়ে হসপিটালে যায়, কেননা ওই মেয়েটার ছবি আঁকতে হবে। এরপর রাসেলের কথার উপর ভিত্তি করে ছবি আঁকা হয়। ছবি আঁকা কাজ শেষ হলে আকাশ আর রিয়াদ ছবিটা দেখে, আর ছবিটা দেখে আকাশ তো অবাক হয়, কেননা ছবিটা হচ্ছে একটা অজানা মেয়ের, যাকে শুধুমাত্র আকাশ রিয়াদ ওরা দুজনে চিনে। কিন্তু আপনাদের ওর নাম বললেই তো আপনারা চিনবেন না, তাই নামটা আর বলবো না। ঠিক তখন আকাশ বলে ওঠে, রিয়াদ ফ্লাইট রেডি কর, আমরা এখনই লন্ডন যাব। লন্ডনে কেন যাবেই? কারণ এই মেয়েটাকে লন্ডনে পাওয়া যাবে। কিন্তু এই মেয়েটা যে ইরানকে লন্ডনে নিয়ে গেছে তার তো কোনো গ্যারান্টি নেই। ও হ্যাঁ, এটাই তো ভেবে দেখিনি। নূর নবী, হ্যাঁ স্যার। খোঁজ লাগাও ওই দিন ওই হেলিকপ্টারটা কোন হাসপাতালে গিয়েছিল, কেননা রাশেদদের কথা অনুযায়ী ওরা ইরাকে এমন অবস্থায় অতদূর নিয়ে যেতে পারবে না। পাবেল, তুই ঠিক বলেছিস, ওরা মনে হয় ওকে এমন অবস্থায় দেশের বাইরে নিয়ে যেতে পারবে। যদিও বাংলাদেশে থাকে তাহলে আমি ওকে নিজের হাতে খুন করব। তুই শান্ত হ বন্ধু, আমি তোকে কথা দিচ্ছি এই মেয়েটা যদি বাংলাদেশ থাকে তাহলে আমি ওকে খুঁজে বের করব আর মেয়েটাকেও তোর সামনে আসাবই। ধন্যবাদ বন্ধু, আমি আমার সকল লোকদের এই কাজে লাগিয়ে দিব। তুই এই মেয়েটার ছবি সব হসপিটালে পাঠিয়ে দে আর দেখ খুঁজে পাওয়া যায় কিনা। ওকে বন্ধু, আমি তাহলে এখন আসি। বলে পাভেল হসপিটাল থেকে চলে যায়। আকাশ আর রিয়া তখন রাশেদের কাছে যায়। রাশেদ, তুমি কোনো চিন্তা করো না, তোমার পরিবারের দায়িত্ব আজ থেকে আমি নিলাম, তাদের নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব? দেখো তুমি অনেক করেছো, আজ তোমার জন্য আমি জানতে পারলাম এই দিনে কি হয়েছিল, আর আমার রিরা যে বেঁচে আছে তা আমি তোমার মুখ থেকে শুনতে পেরেছি। তুমি এখন রেস্ট নাও, আমি আসছি। ঠিক আছে স্যার। তুমি যে করেই পারো আমার মেয়েটাকে নিয়ে আসো। আমার সমস্ত সম্পত্তি তোমার আর এরার বিয়ের পর সব তোমার নামে লিখে দিব। একথা শুনে আকাশ একটু মুচকে আসে, যদিও শফিকুল ইসলাম এই হাসির মানে এখনো জানে না। এরপর ওখান থেকে আকাশ আর রিয়াদ বের হয়ে আসে। রিয়াদ ওর বোনের সাথীকে ফোন দেয়। কিরে ভাইয়া, কিছু জানতে পেরেছিস? হ্যাঁ, তারপর সবকিছু সাথীকে বলে সাথী সব ঘটনা শুনছিল আর বলতে শুরু করলো, ভাইয়া সত্যি আমরা আশা করতে পারিনি ওই মেয়েটা এমনটা করবে। কারণ ও তো আকাশকে ভালোবেসেছিল, সেজন্য হয়তো প্রতিশোধ নিতে চেয়েছিল, যার জন্য ইরাকে নিয়ে গিয়ে আকাশকে ব্ল্যাকমেল করে বিয়ে করতে চেয়েছিল। হ্যাঁ ভাইয়া, কারণ আকাশ ভাইয়া এখানে থাকতে অনেক মেয়ে আকাশ ভাইয়াকে পছন্দ করত, আর ভাইয়া মানা করে দেওয়ায় ওরা এরকম করেছে। হ্যাঁ ঠিক সেই রকম। রিয়াদ ফোন রেখে দেয় আর আকাশের কাছে যায়। আকাশের রিয়াদ অনেক খুঁজে কিন্তু কোথাও খুঁজে পেল না। 5 দিন পরে আকাশের ফোনে একটা কল এলো। হ্যালো স্যার, আমরা ম্যাডামের খোঁজ পেয়েছি। সত্যি? কোথায়? স্যার, আমি ঠিকানা দিচ্ছি, আপনি চলে আসুন। তাড়াতাড়ি দাও। লোকটা ঠিকানা দিলে আকাশ আর রিয়াদ ওই ঠিকানায় চলে যায়। ওখানে গিয়ে দেখে একটা হাসপাতাল, তবে হাসপাতাল অত বড় নয়, ছোটখাটো একটা হসপিটাল। ওরা ভিতরে যায় আর আকাশ ওখানে ওর লোককে দেখতে পায়। স্যার, এই ডক্টর ওই দিন ম্যাডামের চিকিৎসা করেছিল, কিন্তু ওনারা ম্যাডামকে নিয়ে 4 দিন আগে নাকি চলে গেছে, কিন্তু কোথায় নিয়ে গেছে তা ওনারা জানে না। আচ্ছা, এই মেয়েটার সমস্যা কি হয়েছিল? ওনাকে এখানে আনার পর অবস্থা অনেক খারাপ ছিল। আমরা চিকিৎসা করে অনেকটা সুস্থ করেছি, কিন্তু মাথায় আঘাত বেশি লাগে, সেজন্য আমাদের এই হসপিটালে এত উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব ছিল না, সেজন্য ওনারা এই মেয়েকে নিয়ে গেছে। ডক্টরের কথা শুনে আকাশ অনেকটা কান্না শুরু করতে লাগলো। আর কিছু বলতে পারবেন? হ্যাঁ স্যার। কি, তাড়াতাড়ি বলুন। যাওয়ার আগে উনি কাকে যেন ফোন করে ফ্লাইট রেডি করতে বলছিল, তারপর উনি চলে গেল। আকাশ ডক্টরকে ধন্যবাদ দিয়ে এয়ারপোর্টের দিকে ছুটলো। তখন রিয়াদ বলল, কি রে, এয়ারপোর্টে কি করব? ওখানে গেলে জানতে পারবো ওরা এরাকে কোথায় নিয়ে গিয়েছে। কিন্তু ওই মেয়েটার বাড়ি তো লন্ডনে, তাহলে ওখানেই নিশ্চয়ই যাবে। না, ও তো এত বড় ভুল করবে না, হয়তো অন্য কোনো দেশে নিয়ে গেছে। তোর কি মনে আছে ওর কিন্তু অনেক আত্মীয় বিভিন্ন দেশে আছে, হতে পারে ওখানে কোন একটা দেশে নিয়ে গেছে। ঠিকই বলেছিস, তাহলে জলদি চল। আকাশ গাড়ি ড্রাইভ করে এয়ারপোর্টে চলে আসলো আর ভিতরে গেল আর কাউন্টারের সামনে গেল। হ্যালো ম্যাডাম। হ্যাঁ স্যার, বলুন কি করতে পারি? আমার একটা ইনফরমেশন লাগবে। সরি স্যার,
আমরা আইনের লোক ছাড়া কারো ইনফরমেশন অন্য কাউকে দিতে পারি না। আকাশ অনেকক্ষণ ভেবে পাবেলকে ফোন দিল আর এয়ারপোর্টে আসতে বলে, সেজন্য পাবেলের জন্য ওরা অপেক্ষা করতে থাকে। এভাবে 30 মিনিট পর পাবেল চলে আসে আর ওরা পাবেলের মাধ্যমে রিসেপশন থেকে জানতে পারে ওই মেয়েটি একটা প্রাইভেট প্লেনে করে একটা অসুস্থ মেয়েকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিল। আমরা ওনাকে জিজ্ঞাসা করাতে ওনারা বোন বলে। ওনারা কোন দেশে গিয়েছে? ওনারা তো আমেরিকা গেছে। তাহলে আমাদের 2টা টিকিট দেন এক্ষুনি। তাহলে স্যার আপনি 10 লক্ষ টাকা জমা করে দিন আর টিকিট নিন। আকাশ ওর ক্রেডিট কার্ডটা দিয়ে টিকিট কিনলো আর পাবেলকে ধন্যবাদ দিয়ে ওরা প্লেনে উঠে বসে। প্লেনে উঠে আকাশ সবাইকে ফোন করে সবকিছু জানিয়ে দেয়। একটু পর প্লেন উঠতে শুরু করে আর আকাশ বসে বসে ইরার কথা ভাবতে থাকে। আমেরিকায় আমাদের তো কোনো আত্মীয় নেই, তাহলে অত বড় একটা দেশে কিভাবে খুঁজবো? চিন্তার কোনো কারণ নেই। কি বলছে সেগুলো? হ্যাঁ, তোর অঞ্জলির কথা মনে আছে? কোন অঞ্জলি? আরে আমাদের সাথে পড়তো, কিন্তু পরীক্ষার আগেও আমেরিকা চলে যায়। কেন? ওর বাড়িতে ওখানে লন্ডনে ওর মামার বাসায় থাকতো। কিন্তু আমি চিনি না। তুই সাথীকে ফোন কর আর বল কলেজে গিয়ে অঞ্জলির বাসার ঠিকানা নিতে। ঠিক আছে। রিয়াদ সাথীকে ফোন করে আর সবকিছু বুঝিয়ে বলে। সাথী আর দেরি না করে ওর ভাবিকে ওকে নিয়ে সাথে কলেজে চলে যায় আর ওখানে গিয়ে পিয়নকে বলে অঞ্জলি ফাইল বের করে আর সব ঠিকানা রিয়াদকে ছবি তুলে পাঠিয়ে দেয়। রিয়াদ ওই ছবিগুলো আকাশকে দেখায়। আকাশ সব পড়ে নেয়। এভাবে আরো 2 ঘন্টা পর ওরা প্লেন থেকে নামে আর এয়ারপোর্টের বাইরে এসে কাউকে দেখে ওরা চমকে ওঠে। আরে ও তো অঞ্জলি, কিন্তু এয়ারপোর্টে কি করছে? আমি যে ওর কাছে আসছিলাম ও কি করে জানলো? তাড়াতাড়ি ওকে ডাক দে, নয়তো চলে যাবে তো। তখনই আকাশ অঞ্জলি বলে ডাক দেয় আর এদিকে অঞ্জলি কারো মুখে ওর নাম শুনে এদিক ওদিক তাকায়। তখন পিছনে তাকাতে আকাশকে দেখে আর দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে। তুই এখানে? আমি তো ভাবতেও পারছি না তুই এখানে আসবি। হ্যাঁ, একটা কাজে এসেছি, কিন্তু তুই কোথায় যাচ্ছিস? এই তো লন্ডনে যাব। কোথাও যেতে হবে না, তোর সাথে আমার অনেক কাজ আছে। কি কাজ বল তো? অনেক কথা আছে, চল যেতে যেতে বলছি। তখন আকাশ, রিয়াদ আর অঞ্জলি ওরা অঞ্জলি গাড়িতে বসে। আমরা কোথায় যাচ্ছি? আমার বাড়িতে। কিন্তু আমরা তো হোটেলেও থাকতে পারি। তোরা এখানে এসে আমি থাকতে হোটেলে থাকবি? তো বাড়িতে নিয়ে গেলে কোনো সমস্যা হবে না তো? তুই চল তো, এবার বল তুই এখানে আসার কারণ। এরপর আকাশ বাংলাদেশে যাওয়ার পর ইরার সাথে ওর ঘটে যাওয়া সব ঘটনা বলতে থাকে আর অঞ্জলি সব কথা শুনতে থাকে আর মনে মনে অনেক দুঃখ পায়। গাড়িটা একটা মলের সামনে রাখতো। কেন? আরে আসার সময় কোনো ড্রেসই আনেনি, পরবো কি? হ্যাঁ তাই তো, চল। গাড়িটা একটা পার্কিং লটে দাঁড় করালো আর আকাশ, রিয়াদ আর অঞ্জলি মলের ভিতরে যায় আর আকাশ রিয়াদ ওদের জন্য কিছু ড্রেস কিনে নেয়। কেনাকাটা শেষ হলে কার্ড দেয়, কিন্তু এই কার্ড ওদের দেশে চলে না। সেজন্য অঞ্জলি ওর কার্ড দিয়ে বিল পে করে আর ওরা ওখানে থাকা ক্যান্টিনে চলে যায়। কেননা ওরা তেমন একটা কিছু খায়নি, সেজন্য ক্যান্টিনে গিয়ে খেয়ে নেয়। খাওয়া শেষ করে ওরা মল থেকে বের হয়ে আসে আর আবার গাড়িতে গিয়ে বসে। এভাবে গাড়ি আবার চলতে থাকে। এভাবে আরো 1 ঘন্টা পর হঠাৎ ড্রাইভার গাড়ি ব্রেক করলো। গাড়ি থামলো কেন? আরে আমার বাসায় এসে গেছি। ও, এটা তোদের বাসা? অনেক সুন্দর তো। আয় এবার ভিতরে চল, তবে তোদের বাসার কাছে এটা কিছুই না। হয়েছে, আর বলতে হবে না, এবার চল। অঞ্জলি ওদের বাসায় নিয়ে যায়, কিন্তু অঞ্জলি এইভাবে বাসায় আসতে দেখে বাসার সবাই অবাক। সবাই তো বলছে এই ছেলেগুলো কে, আর অঞ্জলি ফিরে এলো কেন? তখন অঞ্জলি বলে উঠলো, তোমাদের সব প্রশ্নের উত্তর রাতে দিব, এখন ওরা বিশ্রাম করুক, রাতে কথা হবে। অঞ্জলি আকাশ আর রিয়াদকে একটা রুম দেখিয়ে দিল আর অঞ্জলি ওর রুমে চলে গেল। আর এদিকে বাড়ির সবাই চিন্তিত, কে এই ছেলেগুলো? অঞ্জলি তো গিয়েছিল লন্ডনে যাবে বলে, তাহলে ফিরে এলো কেন? আকাশ আর রিয়াদ ফ্রেশ হয়ে ওদের ড্রেস চেঞ্জ করে নিল। ওরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নেয়। তখন রাত 9টায় অঞ্জলি ওদের ডিনার করার জন্য ডাকতে আসে আর ওদের নিয়ে ড্রয়িং টেবিলে বসে। ওখানে অঞ্জলির বাবা, মা আর বোন ছিল আর বাড়ির কাজের লোক। ওরা খাওয়া শেষ করে সবাই গিয়ে সোফায় বসে আর সেখানে অঞ্জলির বাবা মা প্রশ্ন করে কিভাবে আকাশের সাথে অঞ্জলির পরিচয়। তখন অঞ্জলি বলতে থাকে কিভাবে আকাশের সাথে ওর পরিচয়। আমার সাথে আকাশের ভার্সিটিতে পরিচয় হয়, আমরা একই ক্লাসে পড়তাম আর সাথে আমরা 2 জন অনেক ভালো বন্ধুও ছিলাম। আর আব্বু, তুমি তো জানোই না, ফাইনাল পরীক্ষা না দিয়েই চলে এসেছি। আর আকাশ কিন্তু আমাদের কলেজের টপার হয়েছে, কিন্তু ভার্সিটি থেকে চলে আসার পর আর ওর সঙ্গে আমার তেমন কোনো যোগাযোগ হয়নি। এমনকি আজকে যখন আমি আবার লন্ডনে যাওয়ার জন্য যাচ্ছিলাম, তখন দেখলাম ওরা এয়ারপোর্ট থেকে বাইর হলো আর আকাশ ওর গার্লফ্রেন্ডকে খুঁজতে এখানে এসেছে। কেননা আমাদের সাথে একটা মেয়ে পড়তো, ও আকাশের গার্লফ্রেন্ডকে নিয়ে এই দেশে ওর কোন আত্মীয়র বাড়িতে চলে এসেছে। আর তুমি জানো আব্বু, আকাশের গার্লফ্রেন্ড অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওই মেয়েটি আকাশকে ব্ল্যাকমেল করে বিয়ে করতে চাইছে। সেজন্য আকাশকে এখন সাহায্য করতে হবে যাতে করে ওর গার্লফ্রেন্ডকে খুঁজে পায়। আর যতদিন না খুঁজে পাবে ততদিন ও কিন্তু আমাদের বাসায় থাকবে। আর এ হচ্ছে রিয়াদ, ও আমাদের সাথে পড়তো, কিন্তু আমি ওর সাথে তেমন পরিচয় ছিল না। সবাই এতক্ষণ যাবত অঞ্জলি কথাগুলো শুনছিল। তা আকাশ, তোমার বাসায় কে কে আছে আর তোমার দেশের বাড়ি কোথায়? বাসায় আব্বু, আম্মু আর আমি। আর আমাদের দেশের বাড়ি হচ্ছে বাংলাদেশে। তোমার আব্বু কি করে? বিজনেসম্যান। আচ্ছা, চিন্তা করো না, আমি সব রকম চেষ্টা করব। আর কাল তাহলে আমরা এয়ারপোর্টে যাব।
ওখান থেকে জানতে পারবো ওরা কোন গাড়ি করে গিয়েছে, আর এখানকার সিসিটিভি মাধ্যমে জানতে পারবো। আর তোমার গার্লফ্রেন্ডকে খুঁজে টাকা পয়সা যা লাগে আমি খরচ করবো, কেননা তোমার কাছে তো এই দেশের কোনো কার্ড বা টাকাও নেই। এই নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আর যে মেয়েটি এই কাজ করছে তাকেও আমি ছাড়বো না। এই কথা শুনে অঞ্জলি হাসতে লাগলো। কিরে হাসছিস কেন? আপু, তুমি কি মনে করছো আকাশ তোমার থেকে টাকা নিবে কিন্তু তোমাকে আবার ফেরতও দিয়ে দেবে? হ্যাঁ, তুমি জানো আপুর আকাশ কত টাকার মালিক? আকাশ যদি চাই 1 ঘন্টার মধ্যে তোমার পুরো সম্পত্তির ব্যাংক, গাড়ি, অফিস কিনে নিতে পারবে। এরপরও আকাশের ব্যাংকে টাকা শেষ হবে না। অঞ্জলির কথা শুনে ওর বাবা চমকে ওঠে। তার মানে তুমি শাহজাহান খানের ছেলে? আপনি কি করে জানলেন? তোমার আব্বু আমার বন্ধু, ছোটবেলায় আমরা একসাথে বড় হয়েছি। তারপর আমি এখানে চলে আসি, কিন্তু আর ফিরে যাইনি। সত্যি আপু? আচ্ছা, অনেক রাত হয়েছে, তোমরা ঘুমাতে যাও। কাল সকালে আমরা সবাই খুঁজতে বের হবো। এরপর আকাশ আর রিয়াদ রুমে চলে যায়। আর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ওরা এয়ারপোর্টে যায়। অঞ্জলি যেতে চেয়েছিল, কিন্তু আকাশ মানা করায় আর আসেনি। ওখানে সার্ভার রুমে যায় আর ওই রুমে সিকিউরিটির সাথে কথা বলে আর কিছু টাকা ধরিয়ে দিয়ে সিসিটিভি চালু করে। আর তাতে দেখতে পায় কয়েকটা ছেলে আর একটা মেয়ে ইরাকে একটা গাড়িতে উঠে নিয়ে যাচ্ছে। যদিও আকাশ ভালো করে জানে মেয়েটাকে। এরপর আকাশ গাড়ির নাম্বার প্লেট জুম করে আর ওখানে দেখতে পায় ওই নাম্বার নিয়ে পুলিশ খুঁজতে থাকে। ওরা স্টেশনে যায়, ওখানে গিয়ে জানতে পারে ওটা ফেক নাম্বার প্লেট। এটা শুনে তো আকাশ অনেক ভেঙে পড়ে আর ভাবে কিভাবে এরাকে খুঁজে পাবে সে। পরে আকাশের মনে পড়লো ওরা তো সিসিটিভির মাধ্যমে জানতে পারবে ওই গাড়িটা কোথায় কোথায় গিয়েছে। সেজন্য আকাশ অঞ্জলির আব্বুর সাহায্যে পুলিশের কন্ট্রোল রুমে যায়। সিসিটিভি গাড়িটা কোথায় গিয়েছে তা সিসিটিভিতে দেখতে পাচ্ছে, কিন্তু অনেক জায়গা আছে যেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, যার কারণে আকাশ জানতে পারেনি লাস্ট গাড়িটা কোথায় গিয়েছে। এভাবে ওরা প্রতিনিয়ত ইরাকে খুঁজে বেড়ায়, কিন্তু পায় না। আর ওই মেয়েটা এখানে আছে তাও জানতে পারছে না। তাহলে সরাসরি ওখানে যাওয়া যেত, কিন্তু তাও পাচ্ছে না। সেজন্য আকাশ অনেকটা ভেঙে পড়ে। এভাবে 5 দিন কেটে যায়। আকাশ অনেকটা ভেঙে পড়ে, কিন্তু হঠাৎ আকাশের মোবাইলে একটা অ্যালার্ম বেজে ওঠে। আকাশ ফোনটা হাতে নিয়ে তাকিয়ে দেখে ইরার লোকেশন দেখাচ্ছে। সেজন্য আকাশ দেরি না করে লোকেশন সেভ করে, যাতে পরে অফ হয়ে গেলে সমস্যা না হয়। এটা দেখে আকাশের মুখে হাসি ফুটলো। সেজন্য আকাশ দেরি না করে রিয়াদকে নিয়ে বেরিয়ে পড়ে ওই লোকেশনে। আর যাওয়ার আগে অঞ্জলির আব্বুকে বলে যেন পুলিশ নিয়ে আসে। আকাশ আর রিয়াদ গাড়িতে আছে। তখনই রিয়াদ বলে ওঠে, তুই কি করে জানতে পারলি? ইরার হাতে একটা আংটি আছে, ওটাতে ট্র্যাকিং লাগানো আছে, কিন্তু এতদিন হয়তো ইরা হসপিটালে থাকার কারণে চা শেষ হয়ে যায়, যার কারণে এতদিন ট্র্যাক করতে পারেনি। এখন মনে হচ্ছে ইরার ওই আংটিতে আলো এসে পড়েছে, যার কারণে আংটিটা চার্জ হয়েছে এবং ট্র্যাকিং করতে পারছি। এভাবে আকাশ রিয়াদকে বোঝাতে বোঝাতে এর মধ্যে আকাশ ওখানে পৌঁছে যায়। ওখানে পৌঁছে গিয়ে দেখে একটা বাড়ি, তবে আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। সেজন্য ওরা আস্তে আস্তে আর সাবধানে বাড়ির ভিতরে প্রবেশ করে আর দেখে একটা রুমে তালা মারা আর ট্র্যাকিং ওই রুম থেকে আসছে। সেজন্য আকাশ তালা ভেঙে আর ভিতরে প্রবেশ করে দেখে ইরা শুয়ে আছে। দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে। এখন আকাশ ইরার কাছে যায়, ওর মাথায় হাত বুলিয়ে দেয়। তখন ইরা জেগে ওঠে আর আকাশকে দেখে। তখন ইরা বলল, আমি জানতাম তুমি আমাকে এখান থেকে অবশ্যই নিয়ে যাবে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি আপনাকে এখান থেকে যেভাবে হোক বের করে নিয়ে যাব। চলুন ম্যাডাম। এই বলে ইরাকে বেড থেকে ধরে নিচে নামালেন। আর ওই ঘর থেকে বের হয়ে দেখি রোজা সামনে দাঁড়িয়ে আছে। এ কি রোজা তুমি? হ্যাঁ, কেন অবাক হলে তাই না? অবাক কেন হব, আমি তো জানি তুমি এই কাজটা করেছো। তাহলে তো এটাও জানো কিছু না আমি ইরাকে এখানে নিয়ে আসছি। তোমার সে আশা কোনোদিনও পূরণ হতে দিব না। কি করে আদায় করতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। এরপর রোজার লোকের সাথে আকাশের মারামারি হয়। এতে রোজার অনেক লোকই মারা যায়। এর মধ্যে রোজার ভাড়া করা লোকের মধ্যে একজন আকাশকে গুলি করে। আর রোজা দেখতে পেয়ে আকাশের সামনে যায় আর রোজার পেটে গুলি এসে লাগে আর রোজা নিচে পড়ে যায়। আকাশ গুলি করা ওই লোকটাকে মেরে ফেলে। কেন এমন করলে রোজা? আমি তোমাকে অনেক ভালোবাসি আকাশ, কিন্তু তোমাকে মরতে তো দিতে আমি পারি না। সেই জন্য না হয় আমি তোমার আর ইরার মাঝখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আর যাওয়ার আগে একটা কথা বলে যাই, ইরাও তোমাকে অনেক ভালোবাসে। কথাটা বলে রোজা মারা যায়। তবে আকাশ এটা যেন অনেক খুশি যে ইরা ওকে ভালোবাসে। আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে চলে আসে, সাথে রিয়াদও ছিল। ইরা তেমন একটা কথা বলেনি, কারণ ইরা এখনো পুরোপুরি সুস্থ নয়। সেজন্য আকাশ ইরাকে নিয়ে অঞ্জলির বাড়িতে যায় আর ওখানে সবার সাথে কথা বলে। ওনাদের থেকে বিদায় নিয়ে ইরাকে নিয়ে আকাশ এয়ারপোর্টে আসে আর প্লেনে করে বাংলাদেশে চলে আসে। আর এদিকে রিয়াদ লন্ডনের ফ্লাইটে ওঠে, কেননা রিয়াদের জন্য তানু অপেক্ষা করছে। ওর জন্য ওদের বাসর পর্যন্ত হলো না। আপনারাই বলুন রিয়াদ আর কতদিন একা থাকবে? বেচারা বিয়ে করে বউ নেই। এদিকে রিয়াদ লন্ডনে পৌঁছে বাসায় চলে যায় এবং সব ঘটনা খুলে বলে। সব শুনে ওরা সবাই অনেক খুশি। আকাশ ইরাকে নিয়ে ইরাদের বাসায় চলে যায়। ইরাকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। কয়েকজন ডাক্তার আর নার্স দিয়ে ইরাদ চিকিৎসা করাচ্ছে।
এভাবে আরো 10 দিন চলে যাওয়ার পর ইরা সুস্থ হয়, কিন্তু এখনো ইরা তার মনের কথা আকাশকে বলল না। আগামীকাল ইরার জন্মদিন, তাই ইরার সব বন্ধুদের ইনভাইট করলো। ইরাদের বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। সে সাথে ইরা আকাশকেও আসতে বলেছে, তবে একটু সেজে গুজে আসার জন্য বলেছে। সেজন্য আকাশ একটু অন্য লুকে আসলো, আর এই লুকে দেখলে যে কেউ আকাশের প্রেমে পড়ে যাবে। আকাশ আজকে গাড়ি নিয়ে আসলো আর ইরার কাছে এসে দাঁড়ালো। তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ ম্যাডাম। ইরা কেক কেটে ওর জন্মদিন পালন করে। আজকে প্রথম ইরা আকাশকে কেক খাইয়ে দিল। এটা তো আকাশ অবাক। এরপর ইরা বলতে শুরু করলো, আমি আপনাদের সবাইকে আমার প্রেমের কাহিনী বলবো, আপনারা সবাই শুনবেন কিভাবে আমি একটা ছেলের প্রেমে পড়ে গেছি। ইরার কথা সবাই শুনতে লাগলো। সেদিন আমার আর আব্বুর উপর হামলা হয়, তখন একটা ছেলে এসে আমাদের বাঁচায়। তখন আমি গাড়ির ভেতরে ছিলাম। যখন ছেলেটা আমাদের বাঁচায় তখন আমি আর আব্বু গাড়ি থেকে নেমে তো অবাক, কেননা ছেলেটি এতটাই হ্যান্ডসাম ছিল যে প্রথম দেখাতেই আমি তার উপর ক্রাশ খেয়েছি এবং মনে মনে অনেক ভালোবেসে ফেলছি। সেই জন্যই আব্বু বলে আমার বডিগার্ডের চাকরি করতে বলি। সব থেকে আশ্চর্য তখনই হলাম ও রাজি হয়ে গেল। এরপর আমি ওকে বডিগার্ড করে নিলাম, যাতে ওকে সব সময় চোখের সামনে দেখতে পারি। সেই জন্যই আমি ওকে লুকিয়ে লুকিয়ে দেখতাম, আর যেখানে যেতাম ওকে সাথে করে নিয়ে যেতাম। কিন্তু ও যখন কোনো মেয়ের পাশে বসতো আমার অনেক রাগ হতো। তখন ইচ্ছে হতো ওদের একদম মেরে ফেলি। ওকে আমি এতটাই ভালোবাসতাম যে আপনাদের বলে বোঝাতে পারবো না। সেজন্যই আমি ওকে সব সময় কড়াভাবে রাখতাম, অনেক কথা বলতাম, দেখাতাম ও আমার উপর রাগ করে কিনা। কিন্তু ও আমাকে ভালোবাসার কারণে আমার সব রাগ সহ্য করে গেছে এবং আমাদের সব বিপদ থেকে রক্ষা করেছে। যখন ভেবেছিলাম আমার মনের কথা ওকে বলবো, তখনই ও দেশের বাইরে চলে যায়। ও যাওয়াতে আমি অনেক কান্না করি। সেই রাতে কিন্তু ওকে বুঝতে দেইনি, কিন্তু আজকে আমি সবার সামনে বলছি, আই লাভ ইউ আকাশ। আকাশ প্লিজ তুমি সেখানে থাকো না, কেন আমার সামনে আসো। কিছুক্ষণ পর আকাশ ইরার কাছে গেল আর ইরা আকাশকে প্রপোজ করলো। সবাই তো অবাক ইরার কাণ্ড দেখে, যদিও ইরা এখন আকাশের পরিচয় জানে না। ওখানে থাকা অনেক ছেলে বলে উঠলো, ইরা তুই তো আকাশের পরিচয়টাও জানিস না, তাহলে কি করে প্রপোজ করতে পারিস? তা আমি তোমাদের বলার প্রয়োজন বোধ করি না। আকাশ কি হলো, আর কতক্ষণ এভাবে বসে থাকবো? তখন আকাশ ইরার হাত থেকে ফুল নেয়। আমাকে আই লাভ ইউ বলবে না আকাশ? বলবো, তবে এখানে না। তাহলে কোথায়? আমার সাথে তোমাকে যেতে হবে। আচ্ছা আমি আব্বুকে বলে আসি। ওকে যাও। আকাশ অপেক্ষা করছে, কিন্তু ওখানে থাকা সবাই বলতে লাগলো ইরা কিভাবে একজন বডিগার্ডকে ভালোবাসতে পারে। কিন্তু এতে আকাশে কিছু যায় আসে না। আকাশ ইরাকে নিয়ে গাড়িতে ওঠে। আমরা কোথায় যাচ্ছি? আমার সাথে যেতে কি তোমার ভয় করছে? তোমার সাথে তো আমি চোখ বন্ধ করে যেতে পারি। তাহলে একটু ধৈর্য ধরো, আমরা চলে আসছি। গাড়িটা একটা সমুদ্রের ব্রিজের নিচে এসে থামালো, কিন্তু কোথায় কিছু দেখা যাচ্ছে না। এখানে তো অনেক অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আর কোথায় আছি আমরা? একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পর আলো জ্বলে উঠলো। ইরা তাকিয়ে দেখে সমুদ্রের ধারে ওরা দাঁড়িয়ে আছে, আর দুটো চেয়ারে একটা টেবিল আছে। দেখে মনে হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার। চারদিকে শুধু মোমবাতির আলো, দেখতে অনেক রকম সুন্দর লাগছে। এটা দেখে ইরা কিছুটা অবাক হলো, কেন আকাশ এত কিছুর আয়োজন কখন করলো? সুন্দর লাগছে না এগুলো? হ্যাঁ অনেক সুন্দর। এসো আমার সাথে। ইরা আকাশের সাথে যায় আর দুজনে দুটি চেয়ারে বসে। আকাশ ইরাকে কেক কাটার জন্য বলে। ইরা কেক কাটে আর আকাশকে খাইয়ে দেয়। আকাশও ইরাকে কেক খাইয়ে দেয়। তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। তুমি আমার উপর রেগে আছো না তো? রেগে থাকবো কেন? এই যে আমি তোমাকে এই অপমান করতাম, সব সময় বকাঝকা করতাম, সেজন্য। যাকে এত ভালোবাসি তার উপর কি রাগ করা যায় তুমি বলো? তবু আসলে আমি দেখতে চেয়েছি তুমি আমাকে কতটা ভালোবাসো, সেজন্যই আমি ওরকম করতাম। অনেকটা অবাক। আর তুমি তো আগে থেকে জানতে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ সেজন্যই সরি। আর এখন থেকে তোমাকে এত কষ্ট পেতে দিব না, এই বলে আকাশের কোলে বসে। কি করছো? কেন, রোম্যান্স করছি। নাও এবার প্রপোজ করো। ইরাকে কোল থেকে নামিয়ে হাঁটু গেড়ে রিং দিয়ে প্রপোজ করে। রিংটা ইরার হাতে পুড়িয়ে দেয় আর ইরার কপালে একটা কিস করে। আমাকে ছেড়ে কখনো যাবে না তো? আমার জীবন থাকতে কখনো ছেড়ে যাব না। আকাশ আর ইরা ওখানে থাকে, আর তখন ইরা বলে উঠলো, আমাকে তোমার বাসায় নিবে না? নেব তো মায়াবতী, সময় হলে ঠিকই নেব। এখন চলো, অনেক রাত হয়ে গেছে, আব্বু চিন্তা করবে। ঠিক আছে। আকাশ ইরাকে কোলে করে নিয়ে এসে গাড়িতে বসায়। আকাশ গাড়ি চালিয়ে ওদের বাসায় নামিয়ে দেয়। ইরা গাড়ি থেকে নেমে গিয়ে যাওয়ার আগে আকাশকে জোরে ধরে বলে, তুমি আবার কাল আসবে তো? হ্যাঁ আসবো। এখন যাই তাহলে? ওকে যাও। আকাশ গাড়ি নিয়ে ওদের বাড়ির দিকে আসতে থাকে। আজ আকাশ অনেক খুশি যে কাউকে বলে বুঝাতেই পারবে না। আকাশ বাড়িতে গিয়ে সোজা রুমে চলে যায়, ফ্রেশ হয়ে আসে, আর তখনই কল আসে। আর কলটা রিসিভ করতেই, বাসায় গিয়েছো? হ্যাঁ এইমাত্র আসলাম। আমাকে কল দাওনি কেন? আরে আমি তো মাত্র ফ্রেশ হয়ে বের হলাম। আচ্ছা ঠিক আছে,
কাল সকালে তোমার শ্বশুর বাড়িতে আসবে। ঠিক আছে মায়াবতী, আপনার এই ভালোবাসার মানুষ ঠিক সময় আপনার কাছে পৌঁছে যাবে। সেজে গুজে আসবে, ঠিক আছে? ঠিক আছে। এরপর আরো কিছুক্ষণ কথা বলে রাত 3:30 কথা শেষ করে আকাশ ঘুমিয়ে পড়ে। সকাল 9টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম হিরো লুক নিয়ে ওদের রুম থেকে বের হয়। আজকে আকাশকে দেখে ওর আব্বা আম্মু দুজনে অবাক, কেননা আজকে আকাশকে চেনাই যাচ্ছে না। কোথায় যাচ্ছ? তোমার বৌমার কাছে। আকাশের মুখে বৌমা কথাটা শুনে তার আব্বা আম্মু অনেকটা অবাক। তোমরা বুঝতে পারছো না? তারপর আকাশ গতকালকের ঘটনা খুলে বলল। সব কথা শুনে তারা অনেক খুশি, কারণ তাদের ছেলে অপেক্ষার পর তার ভালোবাসার মানুষকে পেয়েছে। ঠিক আছে, সাবধানে যা, তার আগে নাস্তা করে নি। আকাশ নাস্তা করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর তখন মনে পড়ে রিয়াদকে তো বলা হয়নি। আকাশ রিয়াদকে ফোন করে আর বাসার সবাইকে একসাথে হতে বলে। সবাই একসাথে হলে আকাশ ইরার জন্মদিনের ঘটনা সবাইকে খুলে বলে। আকাশ আর ইরার সম্পর্কের কথাটা শুনে তানু অনেক খুশি হয়ে যায়। এখন রাখছি, পরে কথা হবে, কেননা আকাশ ইরাদের বাড়ির কাছে চলে এসেছে। গাড়ি থেকে নেমে আকাশ সোজা ইরার রুমে চলে যায়। দেখে ইরা আজ অনেক সুন্দর করে সেজে আয়নার সামনে বসে আছে। আয়নায় আকাশকে দেখে ইরা পিছনে ফিরে তাকায়। আজকে এই লুকে আকাশকে দেখে ইরা ফিদা হয়ে যায়। এদিকে আকাশ ইরাকে দেখে ব্যস্ত, কারণ ইরা আজ নীল শাড়ি পরে এসেছে, হাতে নীল চুড়ি, নীল টিপ পরেছে, মনে হচ্ছে যেন নীলপরি। এভাবে তাকিয়ে থাকবেন না চলবেন? আকাশের কথা ইরা লজ্জা পায়। হ্যাঁ চলো। দুজন একসাথে নিচে নেমে আসছে। ইরা আকাশের হাত ধরে আছে, মনে হয় আকাশকে ছেড়ে দিলে হয়তো হারিয়ে ফেলবে, সেজন্য হাত ধরে আছে। আকাশ ইরাকে চেয়ারে বসিয়ে নিজের হাতে ইরাকে খাইয়ে দেয়। আকাশের এমন কেয়ার দেখে ইরা চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ও তুমি বুঝবে না। আকাশ, তোমার বাড়ির ঠিকানা দাও, তোমার আর ইরার বিয়ের কথা বলতে যাব। তখন ইরা বলে উঠলো, এত তাড়াতাড়ি না, আগে আমরা ছুটে প্রেম করব। আকাশ, তোমার বাড়ি থেকে আপত্তি করবে না তো? সবাই রাজি, সমস্যা নেই। বলছি না আপু, আমরা আরো পরে বিয়ে করব, এখন চলো। বলে আকাশের হাত ধরে গাড়িতে আকাশ ওর গাড়ি নিয়ে এসেছে। যদি কোনো কারণে কেউ হামলা করে বসে তাহলে এই গাড়ি তাদের প্রোটেক্ট করবে। যদিও ইরা এইসব বিষয়ে কিছু জানে না। আকাশ ড্রাইভিং সিটে আর ইরা সামনে। আকাশ গ্লাসে ইরাকে দেখতে ব্যস্ত। চলে যাচ্ছি না, পরেও দেখতে পারবে, এখন কলেজে চলো। আকাশ গাড়ি ড্রাইভ করে কলেজে আসে। গাড়ি থেকে দুজন একসাথে বের হয়। আকাশকে দেখে কলেজের মেয়েরা এমন ভাবে তাকিয়ে আছে, মনে হয় আগে কখনো ছেলে দেখেনি। ব্যাপারটা এরা বুঝতে পেরে আকাশকে জোরে ধরে আর বলে, মেয়েরা যেভাবে তোমার দিকে তাকিয়ে আছে, তুমি গাড়িতেই বসে থাকো, আমি কাজ সেরে আসছি। আমি গাড়িতে একা একা বসে কি করব? মেয়েরা যদি আমাকে নিয়ে যায় তখন কি করব? আকাশের কথা শুনে এরা কিছুক্ষণ ভেবে আকাশ হাত ধরে গাড়ি থেকে বের করে হাত ধরে কলেজের ভিতরে নিয়ে যায়। আকাশ হাতটা এমন ভাবে ধরে রেখেছে যেন আকাশ হারিয়ে না যায়। ইরা তার কলেজ থেকে কাগজপত্র উঠে আসে আর আকাশকে সঙ্গে নিয়ে কলেজ থেকে বের হয়ে গাড়িতে উঠতে যাবে। তখনই আকাশের মোবাইলে অ্যালার্ম বেজে ওঠে। আর অ্যালার্মের শব্দ শুনে ইরা বলে, কি হলো, থেমে গেল কেন? তুমি এখানে দাঁড়াও, আমি এখনই আসছি। তবে তুমি গাড়িতে হাত দেবে না। কেন? গাড়িটা এখানে রাখার পর কেউ গাড়িতে বোমা রেখেছে। কি? তুমি কি করে জানলে? ওটা তোমার না জানলেও চলবে, তুমি দাঁড়াও, আমি বোমাটা বের করছি। আকাশ মোবাইলের মাধ্যমে জানতে পারে বোমাটা কোথায় লাগানো আছে। সেজন্য ওখানে গিয়ে বোমাটা বের করে, কিন্তু দেখে এটা টাইম বোম, আর 2 মিনিট আছে বোমাটা ফাটতে। তার মানে কেউ আমাদের ফলো করে এই কাজটা করেছে। আকাশ এটাকে গাড়িতে বসিয়ে বোমাটা কলেজের পুকুরে ফেলে দেয়, কেন এই বোমাটির মধ্যে পানি ঢোকার পর আর টাইম কাজ করবে না, আর টাইম কাজ না করলে বোমাটাও ফাটবে না। তারপর আকাশ তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে ইরাকে ওর বাড়িতে নিয়ে আসে। ইরা, তুমি বাসায় যাও, আমি আগামীকাল আসবো। আর হ্যাঁ, সাবধানে থেকো। ঠিক আছে, ভেতরে আসবেন না? না, অন্য একদিন। আর বাইরে একা বের হতে যাবে না কখনো। ইরা যাওয়ার আগে আকাশকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে চলে যায়। আকাশ ভাবতে থাকে, এই কাজটা কে করতে পারে? রোজা তো নেই, তাহলে নতুন করে কোন শত্রু তৈরি হলো? না কিছু ভাবতে পারছে না। ইরা আব্বুর সাথে এই ব্যাপারে কথা বলতে হবে, কেননা উনি বলতে পারবে প্রথম ওই দিন ওনাদের উপর হামলা করেছে কারা, তাদের মধ্যে কে একজন এই কাজটা করেছে। সেজন্য আকাশ দেরি না করে শরীফুল ইসলামের অফিসে চলে যায়। অফিসে গিয়ে জানতে পারে তিনি মিটিং এ ব্যস্ত, কিন্তু আকাশের কাছে কোনো সময় নেই অপেক্ষা করার জন্য। তাই আকাশ ভিতরে ঢুকে যায় আর দেখে অনেক কোম্পানির লোক ওখানে উপস্থিত, যাদের কাউকে আকাশ চিনে না। আকাশ, তুমি এখানে? একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। ওকে, তুমি এখানে বসো, আমি মিটিং শেষ করে নিই। লেডিস এন্ড জেন্টলম্যান, পরিচয় হয়ে নিন। এ হচ্ছে আমার একমাত্র মেয়ের হবু জামাই। আমার পর এই কোম্পানির দায়িত্ব আকাশ হ্যান্ডেল করবে। ওখানে সবাই আকাশকে কংগ্রেস জানালো। আকাশ, তুমি এখানে বসো, আমরা এই প্রজেক্টটা নিয়ে আলোচনা করতেছি। আমি চাই তুমি এখানে বসলে অনেক কিছু শিখতে পারবে। কিন্তু আকাশ অনিচ্ছা সত্ত্বেও বসে থাকলো। ওখানে বসে থাকা সবাই অনেক রকম মন্তব্য করলো প্রজেক্টের ব্যাপারে, কিন্তু আকাশের কারো মন্তব্য পছন্দ হলো না। সেজন্য আকাশ বসে থাকলো, কিন্তু শরীফুল ইসলাম ঠিকই খেয়াল করলো। তুমি ঠিক আছো? হ্যাঁ। তাহলে অন্য মনস্ক লাগছে কেন তোমাকে? আসলে এই প্রজেক্ট নিয়ে আপনারা যেসব কথা বলেছেন, এতে কোম্পানির 1 বছর লস হবে, আর এই লস ওনাকে পথে বসিয়ে দিতে পারে। আকাশের এমন কথায় শরীফুল ইসলাম ওখানে থাকা সবাই অবাক হয়, কেন শরীফুল ইসলাম মনে করেন ওদের সবার মন্তব্য ওনার কাছে ভালো লেগেছে। কিন্তু আকাশের এমন কথায় শরীফুল ইসলাম একটু নার্ভাস। উনি জানেন আকাশ পড়াশোনা জানে, কিন্তু ব্যবসা তো আকাশ বুঝে না,
সেই জন্য উনি বলে, দেখো আকাশ, তুমি তো প্রজেক্টের ব্যাপারে কিছুই বোঝো না। তখন আকাশ চেয়ার থেকে উঠে কয়েকটা কাগজ এনে ওখানে সবার সামনে এনে দেয়। তখন সবাই বলে উঠে, এটা কিসের কাগজ? আর কোনো লেখা তো নেই। আপনারা এখানে লিখবেন যে প্রজেক্টটা এই নিয়মে ব্যবহারে 1 বছর পর কোম্পানির লস হয় এবং পথে বসার অবস্থা হয়, তখন আপনারা আপনাদের সব সম্পত্তি শরীফুল ইসলামের নামে লিখে দিবেন। এতটুকু লিখলেই হবে, আর লাগবে না। আকাশের এমন কথা শুনে সবাই ভয় পেয়ে যায় আর বলে এটা হবার নয়। তখন শরীফুল ইসলাম বুঝতে পেরেছে যে ওরা যেহেতু সাইন করতে রাজি না, তাহলে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তখনই শরীফুল ইসলাম বলে উঠলে, আকাশ, তোমার কাছে এর থেকে বেটার কোন আইডিয়া আছে? তখন আকাশ ওখানে থাকার সবাইকে প্রজেক্টের ব্যাপারে এমন ভাবে বোঝাচ্ছে দেখে মনে হচ্ছে আকাশের ব্যাপারে আগে অভিজ্ঞতা আছে। সবাই আকাশের মন্তব্য শুনে অবাক, কেননা এত সুন্দর করে বুঝিয়ে দিবে ওরা কেউ ভাবতেও পারেনি। তাহলে আপনার এরকম ভাবে কাজ করেন, দেখবেন কোনো সমস্যা হবে না। আকাশের উপস্থাপনা দেখে শরীফুল ইসলাম অনেক খুশি। তুমি যেন কি জানতে এসেছো? কেবিনে চলুন। আকাশ ওনাকে নিয়ে কেবিনে যায় আর বলে, আপনাদের কি কোনো শত্রু আছে? দেখুন, এটা আমার জানা জরুরি। আর ওই দিন কারা আপনার উপর হামলা করেছিল? তাহলে শুন, একটা ঘটনা, আর আমি তোমাকে যে ঘটনা বলবো সেটা ইরাকে বলবে না। বলবো না। তাহলে শোনো, ইরাকে যখন কলেজে ভর্তি করাই তখন একটা ছেলে ইরাকে পছন্দ করে, কিন্তু ইরা এই ব্যাপারে কিছুই জানতো না। একদিন ছেলেটা বাড়িতে আসে বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু আমি তখন রাজি ছিলাম না, কেননা ছেলেটা অনেক মাস্তানি করতো। সেজন্য আমি ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিই। আর ছেলেটা বলে গেছে যদি ছেলেটা ইরাকে না পায় তাহলে ইরাকে জোর করে বিয়ে করে নিয়ে যাবে। আর ইরা যদি অন্য ছেলেকে ভালোবাসে তাহলে ইরার সাথে ওই ছেলেটাকে মেরে ফেলবে। সেজন্য আমি ইরাকে বাঁচানোর জন্য বডিগার্ড ডাকি, যাতে ইরা কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু তুমি হঠাৎ জানতে চাইছো কেন? ভাবছে আজকের ঘটনার কথা বলা যাবে না, তাহলে উনি অনেক ভয় পেয়ে যাবে। আমাকে ওই ছেলেটার ঠিকানা দেন, আমি ওর সাথে গিয়ে দেখা করব। ও তোমার ক্ষতি করে দিবে। শরীফুল ইসলামের থেকে বাড়ির ঠিকানা নিয়ে বের হয়ে যায়। আর আকাশ ফোন করে ওর বডিগার্ডদের আসতে বলে, কেননা বলাই তো যায় না ছেলেটা যে কোনো কিছু করে ফেলতে পারে, সেজন্য কোনো রিস্ক নেওয়া যাবে না। আকাশ বডিগার্ড নিয়ে পুরো বাড়ি ঘেরাও করে দেয়। আকাশ ভিতরে যাওয়ার আগে বলেছে, আমি তোমাদের সিগন্যাল দিলেই ভিতরে প্রবেশ করবে। ওকে স্যার। আকাশ ভিতরে প্রবেশ করে আর দেখে একটা ছেলে সোফায় বসে আছে, কিন্তু ছেলেটাকে চিনতে পারছে না। তুই ভিতরে কিভাবে এলি? আগে বসি তারপর বলছি। আকাশ ওখানে বসে, তখনই আকাশের কল আসে আর তাকিয়ে দেখি ইরা ফোন করেছে। হ্যাঁ বলো জান। কোথায় তুমি? এই তো একটা ছেলের সাথে কথা বলছি, তবে মনে হয় আজকে ওর সাথে শেষ কথা হবে। শেষ কথা মানে? আসলে ও অন্য দেশে চলে যাবে। আমি তোমার সাথে পরে কথা বলবো, এখন রাখি যান। ঠিক আছে। আকাশ ছেলেটাকে জিজ্ঞেস করে, ইরাকে আর আমাকে কেন মারতে চাস? কারণ ইরা তোকে ভালোবাসে, সেই জন্য আমি তোদের দুজনকে মেরে ফেলতে চেয়েছি, কিন্তু ভাগ্যের জোরে বেঁচে গেলি। ভাগ্য কার ভালো তা তো এখনই জানতে পারবি। তাই নাকি? তুই জানিস এখানে সবাই আসে নিজের ইচ্ছায় আর যায় আমার ইচ্ছায়। কে কোথায় আছিস একে ধর। সাথে সাথে ওখানে 10-15 জন লোক চলে আসে। আকাশ ওদের সাথে পেরে উঠছে না, সেজন্য আকাশ ওর ঘড়ির বাটন চাপ দেয় আর সাথে সাথে আকাশের বডিগার্ড গুলো বন্দুক নিয়ে ওই ছেলেগুলোকে ঘিরে ধরে। আর আকাশের এক ইশারায় 10-15 জন লোকের লাশ আকাশের চারপাশে পড়ে যায়। এই কাণ্ডগুলো দেখে ওই ছেলেটি অনেক ভয় পেয়ে যায়। ছেলেটি আকাশের কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু ইরার মরার কথা বলায় আকাশ ওই ছেলেটিকে নিজের হাতে মেরে ফেলে, কারণ ওকে ছেড়ে দিলে দ্বিতীয়বার হামলা করতে পারে। তোমরা বডিগুলো ক্লিন করে আসো আর দেখো বাড়িতে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা, থাকলে হার্ড ডিস্ক নিয়ে এসো। বলে আকাশ ওই বাড়ি থেকে বের হয়ে শফিকুল ইসলামকে এই ব্যাপারে বলে যে আজকের পর থেকে কেউ আপনাদের কোনো ক্ষতি করতে চাইবে না। বলে আকাশ ফোন রেখে দেয় আর বাসায় চলে যায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ইরাকে ফোন করে আর অনেক কথা বলে ওরা যে আপনারা না শুনলেও চলবে। দর্শক, একটা কথা বলে রাখি, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ গল্প শুনছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর গল্পটি ভালো লাগলে একটা লাইক দিবেন। যাই হোক, এখন গল্পে আসা যাক। এই রাত অনেক হয়েছে, এবার শুয়ে পড়ো। আর একটু পর। রাত জেগে থাকলে অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, বাই। ওরা কথা বলে শুয়ে থাকে আর ইরা ভাবতে থাকে, সত্যি আমি অনেক ভাগ্যবতী, না হলে আকাশের মতো ছেলেকে নিজের জীবন সাথী হিসেবে পেয়েছি। বলে মনে মনে হাসে আর এভাবে মনে মনে কথা বলতে বলতে কখন যেটা ঘুমিয়ে পড়ে তা নিজেও জানে না। সকালে ঘুম থেকে উঠে আকাশ ফ্রেশ হয়ে ওর বাবাকে বলে অফিসে চলে যায়, কেন আজকে ওদের অফিসে আকাশের জন্য একটা মেয়েকে নেওয়া হবে, কেন তানু তো এখন অফিসে নেই, সেজন্য নতুন একটা বিয়ে নেওয়া হবে। আকাশ অফিসে গিয়ে নিজের কেবিনে বসে আর ভাবতে থাকে, আজকে তো আমার মায়াবতী আমাকে ফোন করেনি এবং কি আমিও তো করিনি, তার চেয়ে বরং ওকে একটা ফোন করি। কোথায় তুমি? একটু শপিং মলে যাব। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। ঠিক আছে। এদিকে আর 30 মিনিট পর ইন্টারভিউ শুরু হবে। আকাশ ও ডেস্কটপে বসে সবকিছু দেখছে কি ওখানে হচ্ছে। এভাবে 30 মিনিট যাওয়ার পর অনেকে আসলো ইন্টারভিউ দেওয়ার জন্য। একে একে অনেক মেয়ে আসলো, ভাইবা দিয়ে চলে গেল। কিন্তু একটু পর একটা মেয়ে আসলো, যাকে দেখে আকাশ চমকে উঠলো। এ কাকে দেখছে আকাশ? ইরা এখানে কেন? তাহলে কি ইরা আমাকে মিথ্যা বলেছে? কিন্তু কেন বলবে মিথ্যা কথা? আচ্ছা, যখন ইন্টারভিউ দিতে এসেছে কোনো কারণ তো অবশ্যই থাকবে। আচ্ছা, দেখি কি হয়। ইরা ইন্টারভিউ দিচ্ছে আর আকাশ দেখছে
আকাশ প্রথমে ভাবছে ইরাকে চাকরি দিবে না, পরে ভাবলো চাকরি না দিলে ইরা অন্য কোম্পানিতে ট্রাই করবে, অন্য কোম্পানিতে বিয়ে হয়ে ঢুকলে ইরাকে ওরা কি না কি করে বসে, সেজন্য ম্যানেজারকে বলে ইরাকে চাকরিটা দিয়ে দেয়। ইরা তো চাকরি পেয়ে অনেক খুশি আর চাকরি পেয়ে বাসায় চলে যায়। আর এদিকে আকাশও কাজ শেষ করে বাসায় চলে আসে আর ফ্রেশ হয়ে লাঞ্চ করে যেই ঘুমাতে যাবে তখনই ইরা ফোন করে। আজকে মিরপুর 10টায় চলে আসবে, তোমার জন্য সারপ্রাইজ আছে। আর রাতে ডিনার করে একসাথে আসবো। কখন আসবো? রাত 8টায় আসবো, আমি তোমাকে ট্রিট দেব সেজন্য, বলে ইরা কল কেটে দেয়। আর আকাশ বুঝতে পারলো ইরা চাকরি পেয়ে আকাশকে ট্রিট দিতে চাইছে, কিন্তু ইরা কেন এমনটা করলো তাই ইরা থেকে আকাশ জেনে নিবে। এদিকে আকাশ রেডি হয়ে ইরার আগেই রেস্টুরেন্টে চলে যায় আর ইরার জন্য বাহিরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ইরা এলো, তবে আজকে ইরাকে অনেক খুশি দেখাচ্ছে। এই তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো। আরে ম্যাডাম, আপনার জন্যই দাঁড়িয়ে আছি। আর দাঁড়িয়ে থাকতে হবে না, চলো ভেতরে। ইরা আকাশের হাত ধরে ভিতরে নিয়ে যাচ্ছে আর দুজনে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলো। আকাশ আগে গিয়ে ওদের জন্য স্পেশাল কেবিন বুক করে রেখেছে, যেখানে ওরা দুজন থাকবে আর কেউ নয়। আকাশ খাবার অর্ডার করে ওয়েটার খাবার দিয়ে যায়। দুজনে খাবার শেষ করে ওয়েটার ওইগুলো নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই, এবার বলো ট্রিট কেন দিলে? আগে বলো, তুমি রাগ করবে না? না, আমি চৌধুরী কোম্পানিতে চাকরি পেয়েছি। কংগ্রাচুলেশনস, কিন্তু চাকরি করাটা কি খুব বেশি প্রয়োজন? কিন্তু কি করব বলো, তুমি তো আর এখন আমার বডিগার্ড না যে আব্বু তোমাকে বেতন দিবে, আর তুমি তো কোনো কাজই করো না। সেজন্য ভেবেছি আমি চাকরি করলে এতে দুজনই চলতে পারবো। আর আমি চাই না তুমি আব্বুর অফিসে বসো, আমি চাই তুমি নিজে কিছু করো। তা ওখানে কোন পোস্টে চাকরি করবে? পিএ। আর তুমি চিন্তা করো না, আমি শুধুমাত্র চৌধুরী সাহেবের পিএ, আর ওনার ছেলে আছে, কিন্তু ওনার ছেলে, তাই তোমাকে সে নিয়ে চিন্তা করতে হবে না। আমি শুধু তোমারই থাকবো, আর কারণ নয়। ঠিক আছে, আচ্ছা এবার উঠো, অনেক রাত হয়েছে। ইরা খাবারের বিলটা দিয়ে দেয় আর আকাশ ইরা রেস্টুরেন্ট থেকে বাহির হয়ে ইরাকে গাড়িতে উঠে ইরাকে বাড়িতে নামিয়ে দিয়ে আকাশ ওর বাড়িতে চলে আসে। আর এদিকে ওরা দুজন দুজনের সাথে কথা বলে ঘুমিয়ে পড়ে। সকালবেলা এরা রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য, যদিও এই কথাটা শফিকুল ইসলাম মানে ইরার বাবা জানে, তবুও কিছু বলেনি। তাই এরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে অফিসে চলে যায়। আর অফিসে এসে ওর কাগজপত্র ঠিক করে আকাশের কেবিনে চলে যায়। কিন্তু আকাশ এখনো আসেনি। কেন আজকে আকাশ অফিসে আসবে না? কারণটা হলো আজকে আকাশ এয়ারপোর্টে যাবে। কেন যাবে এয়ারপোর্টে তা আপনারা জানতে পারবেন। আর আজকে অফিসে যাবে আকাশের আব্বু। এদিকে আকাশের আব্বু অফিসে চলে যায় আর ইরাকে দেখে অনেক খুশি হয়। কেননা নিজের ছেলের বউ আজ চাকরি করবে, তাও নিজের হবু স্বামীর অফিসে। আপনারা হয়তো বুঝতে পারেননি শাহজাহান চৌধুরী এত কিছু কি করে জানলো। আসলে আকাশ ওর আব্বুকে সব কথা খুলে বলেছিল। আর ইরা কি কারণে চাকরিটা করতে চেয়েছিল সব কথা আকাশ ওর আব্বুকে বলে, যার কারণে উনি আজকে অফিসে আসছে। আকাশের কিছু কাজ ছিল, সেজন্য আকাশ আজ আসেনি। স্যার কি ভাবছেন? কিছু না, আর তোমার কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আর এই অফিসটা কি নিজের মনে করবে। ঠিক আছে স্যার। দেখো, তুমি আমার মেয়ের বয়সী, আমাকে আব্বু বলে রাখবে। কিছুক্ষণ ভেবে ঠিক আছে। সারাদিন শাহজাহান চৌধুরী আর ইরা ওনার কাজের ফাঁকে ফাঁকে অনেক মজা করেন। এদিকে বিকেল হয়ে গেল, শাহজাহান চৌধুরী ইরাকে বাসায় চলে যেতে বলে আর যাওয়ার আগে বলে দিয়েছে কাল থেকে ওনার ছেলে আসবে। আর এদিকে ইরা ভাবতে থাকে চৌধুরী সাহেব তো অনেক ভালো, কিন্তু ওনার ছেলে কি ভালো হবে? আল্লাহ জানে। ইরা দেরি না করে বাসায় চলে যায়। আজকে ইরা একবারও আকাশকে ফোন দেয়নি, সেজন্য আকাশকে ফোন দেয়। আর এদিকে আকাশ 3 ঘন্টা ধরে এয়ারপোর্টে অপেক্ষা করতে থাকে, কেউই আসছে না। ঠিক তখনই ফোনটা বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখে ইরা কল দিয়েছে, সেজন্য কল রিসিভ করে ইরার সাথে কথা বলতে লাগলো। এভাবে ইরা আজকে কি কাজ করলো ওইসব আকাশকে বলতে থাকে। আর আকাশ শুনছে। হঠাৎ কেউ আকাশকে আকাশ বলে ডাক দেয়। আকাশ সামনে তাকিয়ে দেখে, আকাশ সামনে তাকাতে দেখে সাথী রিয়া তানু দাঁড়িয়ে আছে। কি রে, কখন এলি? 3 ঘন্টা হলো, কিন্তু হঠাৎ করে আসতে গেলি কেন? কেন আসতে কি পারি না বুঝি? আমি তো তাই বলিনি। এই তুই কার সাথে কথা বলছিস? সাথীর কথা আকাশের মনে পড়লো। আকাশ তো এতক্ষণ ইরার সাথে কথা বলছিল, তাহলে তো ইরা সবকিছু শুনে ফেলেছে। আকাশ ফোন হাতে নেয় আর ইরাকে এসব কথা বলে। আর কথা শেষ হয় কল কেটে দেয়। কথা শেষ হলে চল, অনেক টায়ার্ড, আর তোদের লাভ স্টোরি বল। হ্যাঁ চল, যেতে যেতে বলছি। আকাশ ওদিনে গাড়িতে বসে, রিয়াদ আর আকাশ সামনে সিটে আর তানু ওর সাথে পিছনে। আর ওদের সামনে 2টো গাড়ি আর পিছনে 2টো, আর মাঝখানে ওরা 4 জন। কেননা আকাশ চায় না ওদের কোনো ক্ষতি হোক, সেজন্য সিকিউরিটি নিয়ে এসেছে। আকাশ ওদেরকে ইরা আর আকাশের সব ঘটনা খুলে বলে। তা শুনে সাথী রিয়াদ তানু 3 জনই অবাক হয়ে যায়। কেননা ইরা আকাশকে কাছে পাওয়ার জন্য এতদিন এসব কিছু করেছে। তবে যাই করুক না কেন, ইরা কিন্তু আসলে অনেক ভালো একটা মেয়ে। তবে এরা কিন্তু এখনো আমার আসল পরিচয় জানে না। এভাবে কথা বলতে বলতে ওরা বাসায় চলে আসে। আর বাসার ভিতরে ঢুকে ওরা আকাশের আব্বু আম্মুর সাথে কথা বলে ওরা ওদের রুমে চলে যায়। আর আকাশ ফ্রেশ হয়ে রাতে ডিনার টেবিলে ওরা খাবার খেয়ে চলে যায়। আর ফ্রেশ হয়ে রাতে ডিনার টেবিলে
ওরা খাবার খেয়ে চলে যায়। পরের দিন আকাশ রেডি হয়ে অফিসে যায়, আর আকাশের সাথে রিয়াদ, তানু, সাথী ওরাও আসে। চারজন একসাথে অফিসে ঢুকে, আর আকাশ ওর কেবিনে চলে আসে। ওখানে গল্প করছে আর কফি খাচ্ছে। এরই মধ্যে ইরা এসে হাজির। ইরা রুমে ঢুকেই তো অবাক, কেননা ইরা কখনো ভাবেনি এরা এখানে থাকবে। এ কি, তোমরা এখানে? আমার মামার অফিস, আমি থাকবো না তো কে থাকবে? তার মানে শাহজাহান চৌধুরী যদি আপনার মামা হয় আর আকাশ যদি আপনার মামাতো ভাই হয়, তাহলে দাঁড়াচ্ছে তার মানে আকাশ এটা তোমার অফিস? হ্যাঁ। তাহলে এতদিন আমাকে বলনি কেন? এই কথা বললে তুমি আমাকে বডিগার্ডের চাকরি দিতে। এরপর সবাই বলে উঠলো থাক আর বলতে হবে না, সবাই চলো আজকে আমরা সবাই ঘুরবো, মজা করব। এরপর ওরা পাঁচজন সারাদিন অনেক মজা করলো। দেখলে মনে হয় সবাই সবার কাছের মানুষ, কিন্তু আমাদের সাথে কিছু হলো না। আচ্ছা ওর কথা বাদ দেই, এভাবে ওদের দিন কাটতে লাগলো। আর আপনাদের তো একটা কথা বলতে ভুলে গিয়েছি, রিয়া, তানু, সাথী এসেছে কারণ আকাশের জন্মদিন, সেজন্য জন্মদিন পালন করতে এসেছে। ওদের দুষ্টুমিতে এভাবে 10 দিন কেটে যায়। আজ আকাশের জন্মদিন, সেজন্য আকাশের বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর ইরার পরিবারের সবাই এসেছে, কেননা এই অনুষ্ঠানে আকাশ আর ইরার বিয়ের তারিখ ফাইনাল করা হবে। এরই মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যায়। আকাশ কেক কাটে, ওর পরিবারের সবাইকে খাইয়ে দেয়, আর সাথে ইরাকেও দেয়। আকাশের আব্বু আকাশ ইরার বিয়ের দিন তারিখ ঠিক করে। আকাশ আর ইরার বিয়েতে আপনাদের সবার দাওয়াত রইল। বিয়ের তারিখ ঠিক করার পর ওরা আরো অনেকক্ষণ আকাশের বাড়িতে থাকলো। পরে রাত বেশি হতে ইরা ওর পরিবারের সাথে বাড়িতে চলে যায়, আর বিয়ের জন্য সবকিছু রেডি করতে লাগলো। আর এইদিকে আকাশের বাড়িতে অনেক ভালো করে সাজানো হয়েছে, কেননা আকাশের বিয়ে বলে কথা, সেজন্য পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে, কোথাও কোনো কমতি রাখেনি। এভাবে আস্তে আস্তে বিয়ের দিন চলে আসতে লাগলো। সেজন্য আকাশের পরিবার আর ইরার পরিবার শপিং মলে গেল। ওনারা নিজেদের পছন্দ মতো বিয়ের সব কেনাকাটা করলো। পরের দিন রাতে ওদের গায়ে হলুদ, সব কাজ শেষ করে গায়ে হলুদে ওরা সবাই আনন্দ করলো। পরের দিন আকাশ পাঞ্জাবি পায়জামা পরে ওর পরিবার আর আত্মীয় স্বজনদের নিয়ে গাড়িতে করে বিয়ের বাড়িতে গেল। কিন্তু টাকা ছাড়া কনের বান্ধবীরা বাড়ির ভিতরে ঢুকতে দিচ্ছে না। ওদের 50,000 টাকা চেক দেয়, কিন্তু তাতেও কাজ হলো না। পরে আরো 50,000 টাকা চেক দেয়, মোট 1 লক্ষ টাকা আদায় করে নিল। কিন্তু তাতেও আকাশে কিছু যায় আসে না, কারণ আকাশ যে তার ভালোবাসার মানুষকে কাছে পাচ্ছে এটাই অনেক। টাকা দেওয়ার পর ওরা ভিতরে গেল, আর একটু পরে বিয়ের কাজ শুরু হলো। আর আকাশ 3 বার কবুল বললো, সবাই আলহামদুলিল্লাহ বলে। আর ইরার কাছে যায়, ইরাও 3 বার কবুল বলাতে ওদের বিয়েটা হয়ে যায়। তারপর দুজনে রেজিস্টার খাতায় সাইন করে। এরপর খাওয়ার কাজ শুরু হয়। খাওয়া দাওয়ার কাজ শেষ হলে ওখানে নিয়ম শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। আর পরবর্তীতে ওরা ইরাকে নিয়ে আকাশ ওদের বাসায় নিয়ে আসে, আর ইরাকে কোলে করে আকাশ রুমের দিকে যেতে লাগে। এতে ইরা অনেক লজ্জা পেল, কেননা বাড়ি ভর্তি মেহমান সবার সামনে এভাবে কোলে করে নিয়ে যাচ্ছে। অনেক তো বলা বলি করেছি, ছিছি, লজ্জা শরম কিছুই নেই। কিন্তু আকাশ ওইদিকে কোনো কান না দিয়ে ইরাকে নিয়ে আকাশের রুমে গিয়ে দরজা আটকে দেওয়ার আগে সবাই বলে দেয় কেউ যেন দরজা না ধাক্কায়, আর গার্ডদের বলে দেয় তারা যেন কাউকে এদিকে না আসতে দেয়। এখন আপনারাই বলবেন রুমে যাওয়ার আগে আরো অনেক কাজ থাকে, ওইগুলো বললাম না কেন? আরে ভাই, এমনিতে অনেক রাত হয়ে গেল, এরপর যদি ওইসব রীতি বলতে যায় তাহলে বাসার ঘরে আর রোম্যান্স করার সময় পাবে না। এমনিতে রাতে 1টা বাজে, আর বেশি দেরি করলে সকাল হয়ে যাবে, তখন আর যাই হোক বাদ দেই। না এসব বলতে হয় না, সময় কম, সেজন্য একেবারে বাসার ঘরে হাজির। এরপর আকাশ ইরার পাশে বসে আর আস্তে আস্তে ইরার ঘুমটা তুলে। ইরার ওই মায়াবী চেহারাটা দেখে আকাশের চাহনিতে ইরা অনেকটা লজ্জা পায়। তাহলে শুরু করা যাক। কি শুরু করব? আরে আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। ঠিক আছে। আকাশ আর ইরা উজু করে এসে নফল নামাজ পড়ে ওদের জীবনটা নতুন করে শুরু করবে। আর কিছুক্ষণ পর ওরা নামাজ শেষে ইরা বলে উঠলো, আমি একটু দেখবো। ছিছি, তোমার লজ্জা করছে না? আরে আমি তোমার এই রুমটা দেখবো, কেননা এখনো তোমার রুমটাই আমি দেখতে পারি নাই। ও রুম দেখবে? আমি তো কি না কি ভেবে নিয়েছি। আকাশ ওর রুম ইরাকে দেখাতে লাগলো, কেমন আকাশের রুমে এরকম অনেক সিক্রেট রুম আছে যেগুলো আকাশ ওর আব্বু আম্মু জানে। আর আজকে আকাশ ওই সব রুম ইরাকে দেখালো। অনেক রাত হয়েছে, এবার চলো। হ্যাঁ চলো। এরপর ওরা রুমে এসে নিজের কাজ করতে লাগলো। কি কি কাজ সেগুলো আপনাদেরকে বলা যাবে না, কারণ এখানে অনেক ছোট বড় ভিউয়ার্স আছে, ওনাদের সামনে এসব কথা বলাই যাবে না, আর ওনারা শুনলে কি না কি ভাববে, তাই মনে করলাম না বলাই ভালো। সকাল 10টায় ওদের ঘুম ভাঙলো, তবে এরা আগে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে, আর চুল থেকে গড়িয়ে পানি পড়ছে। আকাশ ইরাকে দেখছে, কেননা ইরাকে আজ অন্যরকম লাগছে। সত্যি মেয়েদের গোসলের পর শাড়ি পরা অবস্থায় দেখলে অনেক সুন্দর লাগে, তার উপর চুল দিয়ে পানি পড়ছে দেখতেই কেমন রোমান্টিক লাগে। ঠিক তখন ইরা খেয়াল করে আকাশ ইরার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকবে না, ফ্রেশ হবে। আর একটু দেখি না। সারা রাত দেখেও স্বাদ মিটেনি, এখন ফ্রেশ হও, মা খেতে ডাকছে। তুমি কি জানলে? কারণ ওই রুম থেকে কোনো কথাই বাইরে যায় না, আর না কোনো বাইরের কথাই রুমে আসে। এক রাতে সব ভুলে গেলে? আসলে সুন্দরী বউ পাশে থাকলে আর অন্য কিছু মনে থাকেনি, তুমি বলো। থাক, আর ন্যাকা কান্না করতে হবে না, তাড়াতাড়ি ফ্রেশ হও, দেরি হলে লোকে কি বলবে। আচ্ছা যাচ্ছি।
আকাশ ফ্রেশ হতে চলে যায় আর ইরা রুমের দরজায় চোখের রেটিনা স্ক্যান করে দরজা খুলে রুম থেকে বাইরে হয়ে দেখে সাথে আর তানু বাইরে দাঁড়িয়ে আছে আর মিটিমিটি করে হাসছে। আপনাদের তো বলাই হয়নি, আকাশ যখন ইরাকে ওর সিক্রেট রুম নিয়ে গেছিল তখন ইরার চোখের রেটিনা আর আঙুলের ছাপ দরজার সিস্টেমে সেট করে দেয়, যাতে করে ইরা এই রুমে আসতে পারে, কোনো অসুবিধা না হয় তার। তোমরা এভাবে হাসছো কেন? রাতে নিশ্চয়ই ঘুম হয়নি তাই না? কই, ঠিকই তো, ঘুম গেলাম। আরে ভাবি চলো তো খেতে, ভাইয়া পরে আসবে। ইরা ওদের সাথে নিয়ে নিচে নেমে আসে আর ড্রয়িং টেবিলে বসে। ইরা ওখানে খাবার দেখে অবাক, কেন এত খাবার ইরা একলা খেতেই পারবে না। তুমি না খেতে পারলে আমি তো আছি, কথাটা আকাশ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল। কে খেতে পারবে না? কে বলছে খেতে পারবো না? সব খেতে পারবো। তাহলে খাবার দাও। আর সবাই বসে আছে কেন? আকাশ গিয়ে ইরার পাশের চেয়ারে বসলো। তোমরা সবাই বসে আছো? তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নেই আমার পাশে বসলে যে? তাহলে কার কাছে বসবো? এই তোরা কি ফুসুর ফুসুর করছিস? এই চুপ করে খা। সবাই খাবার টেবিলে বসে খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায় আর রুমে গিয়ে আকাশ ইরার সাথে রোম্যান্স শুরু করে দেয়। এভাবে 6 মাস কেটে যায়। হঠাৎ একদিন ইরা রান্নাঘরে মাথা ঘুরে পড়ে যায়। আকাশ তখন অফিসে ছিল আর এই খবর শোনার পর আকাশ বাড়িতে চলে আসে আর দেখে ডাক্তার ইরাকে দেখছে। ডাক্তার, ভয়ের কোনো কারণ নেই তো? কনগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন আর ওনাকে কোনো কাজ করতে দিবেন না। আসলে মানে বুঝাতে চাচ্ছি রুম থেকে বের হতে দিবেন না। ডক্টরের মুখে এই কথা শুনে আকাশের পরিবার অনেক খুশি হয় আর সাথে সাথে ইরার আব্বুকেও খবরটা জানিয়ে দেয়। ঠিক আছে ডক্টর। আকাশ ডক্টরের কাছে গিয়ে গার্ডদের বলে দেয় ওনাকে পৌঁছে দিতে। আপনাদের তো বলা হয়নি রিয়াদ, তানু আর সাথীর বিয়ের 10 দিন পর ওরা লন্ডন চলে যায়। আকাশ এখন ইরার আরো খেয়াল রাখে, সবসময় ইরার কাছে কাছে থাকে, শুধু প্রয়োজন হলে অফিসে যায়, কিন্তু অনেক তাড়াতাড়ি আবার চলে আসে। এভাবে আকাশ ইরার কেয়ার নিতে থাকে আর এভাবে 6 মাস কেটে যায়। আর হঠাৎ ইরার পেটে ব্যথা হয়, সেজন্য আকাশ ইরাকে নিয়ে অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে যায়। আর আপনাদের তো বলাই হয়নি, আকাশ একটা অ্যাম্বুলেন্স আর একজন ডক্টর ও সাথে 2জন নার্স সবসময় আকাশের বাড়িতে রাখে, যাতে করে ইরার কোনো অসুবিধাই না হয়। এদিকে বাড়ির অন্য গাড়িগুলোতে আকাশের আব্বু আম্মু আসে আর ইরার আব্বুকে ফোন করে বলে দেয় উনি যেন হসপিটালে চলে আসে। হসপিটালে আসার পর ইরাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় আর এদিকে ইরার আব্বু চলে আসে আর কিছুক্ষণ পর ডক্টর এসে বলে আপনার 2টো বেবি হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। ডক্টরের কথা শুনে ওনারা অনেক খুশি হয়, কেননা আকাশের আব্বু আম্মু ওনাদের নাতি নাতনিদের নিয়ে সময় কাটাতে পারবে। ইরা ঠিক আছে তো? আমি কি ভিতরে যেতে পারবো? না, কাল ওনাকে নিয়ে যেতে পারবেন। আমি ওনাকে বেডে শিফট করে দিচ্ছি, তারপর যেতে পারবেন। ধন্যবাদ ডক্টর। আকাশের পরিবার ও ইরার আব্বু ভিতরে গেল আর আকাশ ওর বেবিদের কোলে নিয়ে আদর করছে। এরপর একে একে সবাই কোলে নিল আর বেবিদের আদর করছে। পরের দিন ইরাকে নিয়ে বাড়িতে চলে গেল আর আকাশ এখন সারাক্ষণ ওর বেবিদের নিয়ে বসে থাকে। আর ইরা আকাশের বাচ্চার মতো পাগলামো দেখে অনেক খুশি। আর এভাবে চলতে থাকে ওদের দাম্পত্য জীবন। সবাই ওদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আজকের গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রেমের মায়াজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।